আমাদের প্রত্যেকের লাইফে একটা স্ক্রিপ্ট আছে। আমাদের লাইফ একটা মঞ্চের মতো। তোমার স্ক্রিপ্টে তুমিই হিরো, মঞ্চের শেষ পর্যন্ত তোমাকেই থাকতে হবে। বাকি সবাই আসবে যাবে, ডায়লগ ডেলিভারি করবে, প্রেক্ষাপট বদলাবে, চলে যাবে। আমি তো কোনোদিন ব্লগ করবো ভাবিনি। আমার ওই তোমাকে একটু আগেও বলছিলাম যে হ্যালো গাইজ, হাই গাইজ, ওই জিনিস আমার একদম পোষায় না। অতটা সহজ নয় একজন ট্রাভেল ব্লগারের জীবন। প্রত্যেকের ভিতরেই কিন্তু থাকে, সেটাকে খুঁজে বার করতে হয়। না, আমি যখন ধরো শুরু করেছিলাম আমাকে সবাই বলেছিল কি ভিডিও করবি, সব তো কভার করা হয়ে গেছে সব ট্রাভেল ব্লগারে। আমি মনে করি অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার আমি নিজেকে ব্লগার বলতে পছন্দ করি না। সবাই ভাবে আমরা পেইড প্রমোশন করি, কিন্তু যে টাকাটা নিচ্ছি সেটা আমাদের সময়ের দাম, ওপিনিয়ন বিক্রি নেই। যারা একটু এথিক্স রাখি আমরা, তাদেরকে না কোনো খারাপকে খারাপ বলার সাহস আমাদের আছে। নর্থ বেঙ্গলটা না বড্ড বেশি আলাদা হয়ে রয়েছে। শীতকালে গেলে মনে হয় যে বয়স হয়েছে নর্থ বেঙ্গলের, আর বর্ষাকালে এলে মনে হয় যেন সবে জন্মেছে। যে এক্সপেকটেশন নিয়ে কোথাও ঘুরতে যাওয়া উচিত না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমার সঙ্গে রয়েছে মেঘ পিয়ন, মানে মেঘ পিয়নের ভ্লগের শঙ্খ বিশ্বাস। শঙ্খ দারুণ কাজ করছে। ট্রাভেল ব্লগারদের জীবন ঠিক কীরকম হয়, কি কি সমস্যা ফেস করতে হয় বা কি কি অ্যাডভান্টেজ থাকে, সমস্ত বিষয় নিয়ে কথা হলো শঙ্খর সঙ্গে। প্রচুর আড্ডাও হলো। সঙ্গে থাকুন, আমার মনে হয় আপনাদেরও দারুণ লাগবে। কেমন আছো বলো শঙ্খ? খুব ভালো আছি দিদি, এবং এখানে আসতে পেরে আরও ভালো লাগছে। তুমি ভীষণ ভালো কাজ করছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যখন সময় পাই আমি তোমার ব্লগগুলো দেখি বসে বসে, মানে খুব শান্তি পাওয়া যায়, একদম সত্যি কথা বললাম। এবং মানে আমিও যখন তোমাকে প্রথম দেখেছিলাম, আমি তখন ট্রাভেল ব্লগ শুরু করিনি, কিন্তু যারা কোয়ালিটি কাজ করে এরকম হাতে গোনা কয়েকজনই আছে। তো আমার তার মধ্যে তোমার চ্যানেলটা তখনই মনে হয়েছিল যে বাহ, ফ্রেমস, স্টোরি টেলিং সব কিছুর মধ্যে একটা গোছানো ব্যাপার রয়েছে। তো সেই তখন থেকে তোমায় চিনি, তারপর এইভাবে যে পৃথিবী গোল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমে বলতেই হবে ট্রাভেলটা নিয়ে কিছু ভালো করতে হবে, এখনও করে উঠতে পারিনি। পডকাস্টটা নিয়ে মেনলি চলছে এখন। এটাও ডেস্টিনি। মানে তোমাকে এদিকে তুমি ভেবেছিলে যে এরকম একটা জিনিস স্টার্ট হবে, ট্রাভেল অ্যান্ড পডকাস্ট সব কিছু একসাথে চলবে? ভেবেছিলাম, জানো তো, মানে আমার নিজের বহুদিন থেকে ইচ্ছে ছিল যে আমার একটা পডকাস্টের চ্যানেল হবে, কিন্তু যেহেতু ঘুরতে ভালোবাসি আর খবরে থাকাকালীন ছুটি পেতাম না, তুমি হয়তো বুঝতে পারো এটা। একটু আর ওর জন্য ঘোরাটা হতো না, তাই যখন চাকরিটা ছাড়লাম মনে হলো যে এমন কিছু করব, ঘুরে বেড়াবো যত ঘোরা যায়, মানে সব উসুল করে নিতে হবে যা পাইনি। প্যাশন, তখন মানে যখন প্যাশন মিটস প্রফেশন তখন ব্যাপারটা অন্যরকম হয়। ব্যাপারটা ওরকমই। কিন্তু তুমি শুরু করলে কি করে সেটা বলো তো? অদ্ভুত, মানে অ্যাক্সিডেন্ট আছে, প্রচুর অ্যাক্সিডেন্ট। মানে আমি তো কোনোদিন ব্লগ করবো ভাবিনি। আমার ওই তোমাকে একটু আগেও বলছিলাম যে হ্যালো গাইজ, হাই গাইজ, ওই জিনিস আমার একদম পোষায় না। মানে তখন আমার মনে হতো যে দিস ইজ নট দ্য রাইট ওয়ে। তো আমার প্ল্যানস আলাদা। আমাদের একটা ছোট্ট প্রোডাকশন হাউস ছিল, আমরা অনেক শর্ট ফিল্মস বানিয়েছি আগে, আমরা অ্যাওয়ার্ডসের জন্য বানাতাম। তো সেইভাবেই এগোচ্ছিলাম, ফিল্ম বানানো, সেই নিয়ে পড়াশুনো যতটা করা যায় সেই চেষ্টাই করছিলাম। করতে করতে আমার একটা ব্যাক পেনের সমস্যা ছিল, আমি বাইক চেঞ্জ করি। আমার পেগাসাস, এখন যে পেগাসাস, সেই পেগাসাস আসার পর মনে হলো একটু ঘুরে আসি। তো আমার সাথে দেখবে ইনিশিয়ালি আমার কিছু ভাইরা যেত ঘুরতে। তো অনুভব বলে আমার একটি ভাই আছে, আমার পাড়াতে তো ভাই। তো ওরই ব্লগ করার কথা, গোপ্রো ওর ছিল। আমরা ঝাড়গ্রাম যাচ্ছি, ডে ট্রিপ, যাব ফিরে আসব। কোলাঘাটে গিয়ে আমি বলছি কিরে কি ব্লগ কর, ও বলছে আমি কনফিডেন্স পাচ্ছি না। এবং আমি ওর কাছে খুব কৃতজ্ঞ, ও যদি সেদিন এটা না বলতো মেঘ পিয়নের জার্নি স্টার্ট হতো না। আমার তখন মনে হলো যে ঠিক আছে, যে ফুটেজগুলো আছে আমাকে দে, দেখি আমি কী করতে পারি। খানদারানি লেক বলে একটা লেক আছে ঝাড়গ্রামে, তো সেখানে গিয়ে আমি প্রথম একটা সেলফি ক্যামেরায় শ্যুট করলাম। বাকি পুরোটা ভয়েস ওভার ছিল, মানে যেহেতু আমি প্ল্যান করে যাইনি আগে থেকে, যা ফুটেজ ছিল সেই ফুটেজ অনুযায়ী একদম করে গেছি। এটা করার পর মনে হলো আমার আসলে একটা ডিরেক্টর হওয়ার ইচ্ছে, ফাইনালি আমি সিনেমা বানাতে চাই। তো দেখলাম একটা খুব ভালো মাধ্যম হতে পারে
অ্যাজ এ ডিরেক্টর আমার কাজ কি গল্প বলা, তো দেখলাম এটা খুব ভালো একটা মাধ্যম যেখানে আমি গল্প বলতে পারবো মানুষকে আমার মতো করে, এবং যেখানে আমার অন্য কারোর হেল্প লাগবে না, আমার কোনো ক্রিউ লাগবে না, কোনো টিম লাগবে না। তো সেইখান থেকেই স্টার্ট, মানে তখনও ভাবিনি যে এটাই আমার এখন ফুল টাইম জব হয়ে যাবে। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, এখনও তাদের সাথে যুক্ত আছি, এবং তাদের সাপোর্ট ছাড়াও এটা অসম্ভব ছিল। তো ওইভাবে প্ল্যান করে কিছুই শুরু করিনি, অ্যাক্সিডেন্টালি স্টার্ট, এবং এখন এরম চলছে। বেশ ভালো চলছে। থ্যাংক ইউ। তোমার তো ভয়েস ওভারটাই আমি দেখি যে ওটা তোমার একটা ভীষণ স্ট্রং পয়েন্ট। মানে তুমি ভয়েস ওভারের কাজ করছো কতদিন? ভয়েস ওভারের কাজ এটাও ওই মানে সব অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, আর লাইফে কিছু অ্যাক্সিডেন্ট হওয়া ভালো। আমি সানডে সাসপেন্সের প্রচণ্ড ভক্ত ছিলাম, মানে আমিও তাই। একদম শুরুর দিন, মানে 2011-12 যে সময় থেকে শুরু হয়েছে, মনে আছে সেই ছোট্ট ট্রানজিস্টারগুলো পাওয়া যেত না, রেডিও ট্রানজিস্টার। তো সেই ট্রানজিস্টারে এনে তার বার করে 12টার সময় বসতে হবে, তখন সানডে সাসপেন্স রোববার 12টায় ফিচার হতো। 2018 সাল, একদিন হঠাৎ মনে হলো একটু পড়ে দেখি। পড়তে গিয়ে দেখলাম বাহ, শুনতে ভালো লাগছে তো। মানে আমি কিন্তু কোথাও শিখিনি, রিসাইটেশন শিখিনি বা কিছুই শিখিনি, তবে শুনলে সেটা অ্যাডাপ্ট করতে পারতাম, ছোটোবেলা থেকেই সেই একটা ব্যাপার ছিল। তো ওইটা করতে গিয়ে মনে হলো বাহ, বেশ ভালো। এবার আমার উচ্চারণে কিছু সমস্যা ছিল, আমার দাঁত উঁচু, যার জন্য ওষ্ঠবর্ণগুলো একটু কষ্ট করেই উচ্চারণ করতে হতো। তো আমি নিজেকে গ্রুম করেছি, নো ডাউট, কিন্তু ওই একটা পাগলামি স্টার্ট হলো যে আমিও করি। আমি প্রথম গল্প পড়েছিলাম আমি ভূত বলে একটা গল্প, যেটা আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম। তো এইভাবেই স্টার্টেড, তারপর আস্তে 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 যত দিন গেছে নিজেকে এক্সপ্লোর করেছি। এক্সপ্লোর করেছো এবং এক্সপ্লোর করে চলেছো, তাই একদম তো? একদম, এটা রোজ কিছু না কিছু শিখি, আমরা রোজ শিখি। তুমি যখন প্রথম শুরু করলে, মানে দেখো নর্মালি ট্রাভেল ভ্লগ দেখতে আমাদের ভালো লাগে, কিন্তু আমি পেছনের স্টোরিটাও জানি যেহেতু আমারও চ্যানেল রয়েছে। অতটা সহজ নয় একজন ট্রাভেল ব্লগারের জীবন। সেটা নিয়ে আমাদেরকে একটু বলো। ব্যাপারটা হচ্ছে, মানে আমি বহু মানুষের কাছে মানে মানে মেসেজ পেয়েছি যে তারাও এরকম একটা লাইফ চায়, তারা তাদের ডেইলি লাইফ থেকে, মানে যে কাজের প্রেশার, সেই সব প্রেশার থেকে প্রচণ্ড ফার্স্ট্রেটেড। এই যে যে জিনিসটা আমরা বাইরে থেকে দেখি, আমি ঘুরতে এনজয় করি, তুমিও জানো তুমি কতটা ঘুরতে পছন্দ করো। মানে আমরা ঘুরছি, সেই ঘোরার এক্সপিরিয়েন্সটা নিজেদের জন্য বানাচ্ছি। আমি যখন স্টার্ট করেছিলাম, তো আমার মেন টার্গেটই ছিল যে একটা সময় পর আমার শরীর দেবে না, আমি পারবো না, এবং আমি যেখানে যেখানে ঘুরতে গেছি জায়গাগুলোর নাম ভুলে গেছি বা জায়গাটা কেমন ছিল ভুলে গেছি। তো নিজের জন্য একটা ডায়েরি সাজানো, ডায়েরির একদম, পাতা যেন ভবিষ্যতে উল্টে দেখতে পারি। আমিও এভাবেই শুরুটা করেছিলাম। একদম, মানে এটাই হচ্ছে মেন টার্গেট ছিল। তো সেইটা পরবর্তীকালে যেটা হয়েছে যে একটা প্ল্যাটফর্মে ছাড়লাম, ফ্রি সার্ভার, মানে সার্ভার কিনতে তো পয়সা লাগে, ইউটিউব হচ্ছে ফ্রি সার্ভার, তো তুলে রাখলাম। তো সেখান থেকে কিছু মানুষ পছন্দ করতে শুরু করলেন, এবং ইভেনচুয়ালি আস্তে 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 ইউটিউব থেকে আর্নিং আসতে শুরু করলো। তো এইটা ভেবেই কিন্তু মানে ওইভাবে স্টার্ট করা নয়, আর প্লাস পেছনের যে পরিশ্রম সেটা তো, আর যখন আগে যেটা শুরু করেছিলাম তখন তো এত প্ল্যান করে করা ছিল না, তখন জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করছি। এখন যত দিন যাচ্ছে তখন এই ঘোরাটাকেও কাজ মনে হচ্ছে। এবার কাজ মনে হচ্ছে। হ্যাঁ, এবার কাজ মনে হচ্ছে, এবং মনে হচ্ছে আরও কীভাবে ভালোভাবে দেখাতে পারবো, আরও কত কোয়ালিটি দিতে পারবো। তো এর জন্য প্রচুর পরিশ্রম যায়। শুধু তো ঘুরতে গেলেই হলো না, ফিরে এসে যে পোস্ট প্রোডাকশানটা, সেটা তুমি জানো যে কী লেভেলের পরিশ্রম থাকে। আর আমি যেভাবে ভিডিওটা বানাই, আমি তো শুধু ওই কেটে জুড়ে বানিয়ে দিতে পারি না, আমার একটা গল্প থাকে, স্টোরি লাইন থাকে, স্ক্রিপ্ট থাকে, কালার গ্রেডিং থাকে। তো খুব খুবই হেকটিক হয়ে যায় মাঝে মাঝে। তো সেটা একটা চাপ, কিন্তু ওই যে বললাম ঘুরতে প্রচণ্ড পছন্দ করি, এটা প্যাশন। তো ওই প্যাশনটাকে ফলো করার জন্য এইটুকু চাপ নেওয়া আমার মনে হয় যায়। যায়, মানে ধরো এই যে যখন তুমি একেবারে ভোরবেলায় উঠছো সানরাইজটা নেওয়ার জন্য। আমি তো রাত্রে ঘুমোই না অনেক সময়। মানে তোমায় বলি, আমি রিসেন্টলি লাদাখ ঘুরে এলাম। তো লাদাখে গিয়ে আমার অল্টিটিউড সিকনেস তো হয় অনেক সময়। এবার আমার বুঝতে পারছি শরীর খারাপ হচ্ছে। নুব্রা ভ্যালিতে গিয়ে আমি বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেলাম। উনি প্রেশার মেপে বললেন 160/101, আমার 102 জ্বর। আমি তার পরের দিনই লাদাখে, মানে আমাদের কি বলে প্যাংগং লেকে সারা রাত জেগেছি। আমার একবারের জন্য মনে হয়নি আমার শরীর খারাপ, কারণ আমি আদ্যপ্রান্ত প্রকৃতি পাগল। ওই রাত্রেবেলা দিদি আমি যেটা দেখেছি, তুমি কোনো দিন ভেবেছো যে চাঁদ সূর্যের বাইরে জলের লেকে কোনো তারার রিফ্লেকশন পড়তে পারে?
এটা আমি ওই রাত্রে নিজের চোখে দেখেছি, আমার মনে হয়েছে এটা স্বপ্ন, এটা বাস্তব হতে পারে না। আমি নিজেকে হয়তো অনেকবার চিমটিও কেটেছি, এটা ঠিক দেখছি। মানে প্রথমে আমার মনে হলো একটা তারা, মানে একটা লাইট সোর্স, যেহেতু ওইদিকে চায়না বর্ডার বা ইন্ডিয়ান আর্মিদের এরিয়া, আমি ভাবলাম কোনো আর্মিদের এত উজ্জ্বল এত ব্রাইট, যেহেতু লাইট পলিউশন নেই। কিছুক্ষণ পর দেখলাম আস্তে আস্তে উঠছে। ফোনের স্টেলারিয়াম বলে একটা অ্যাপ আছে যেখানে দেখা যায় তারাদের লোকেশন, আমি দেখলাম ওটা ভেনাস। তারপর যেটা দেখলাম দিদি, ওই লেকের জলে রিফ্লেকশন তারার একটা লম্বা দাগ, সেটা যে কি অপূর্ব ভাবা যায় না। মানে এর জন্য রাতের পর রাত জাগা আমার কাছে কোনো ম্যাটার না। মানে আমি অ্যাকচুয়ালি এগুলো তো সব দেখানো যায় না না, মানুষদের, এগুলো তুমি কিছু কিছু জিনিস শুধু নিজে ফিল করতে পারবে। এখন আমি তোমায় বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। মানে ওই জায়গায় দাঁড়িয়ে না শুধু গলা বুঝে আসে, মনে হয় যে কালকেই যদি মরে যাই আমার আর কোনো আফসোস থাকবে না। এরকম হয় কিন্তু অনেক একদম জায়গায় গেলে। একদম। তোমার কখনো এরকম মনে হয়েছে কোনো জায়গায় গিয়ে যে আমার আর শুট করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে থাক? বহু জায়গায় হয়, বহু জায়গায় হয়। তখন যেটা করি আমি টাইম ল্যাপসে বসিয়ে দিই, আমি আমার মতো চুপচাপ এনজয় করি। মানে কি হয়, তুমি যদি ক্যামেরায় বেশি ফোকাস করো, আমি যে কারণে দেখবে আমি কিন্তু ক্যামেরায় খুব বেশি কথা বলি না, আমার ক্যামেরা চলে, আমি কিন্তু এনজয় করি, আমি উপভোগ করার চেষ্টা করি। যে আমি যদি নিজে উপভোগ না করি, যেহেতু পোস্ট প্রোডাকশনে অনেকটা পার্ট থাকে, আমি যদি নিজে উপভোগ না করি আমি নিজে কানেক্ট করতে পারবো না হ্যাঁ, জায়গাটাকে। এক্সপ্রেশনটাও তো থাকবে না, প্রপার একদম এক্সপ্রেশন থাকবে না। একদম, আমি কানেক্ট করতে পারবো না এবং মানুষকে কানেক্ট করাতে পারবো না। তারা যেটা চায় আমি চেষ্টা করি মানুষকে একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেওয়ার। যে হয়তো এরকম অনেক সাবস্ক্রাইবার রয়েছেন আমার, যারা এখন মানে বয়স অনেক বেশি, হাঁটতে চলতে পারেন না আগের মতো, অথচ তারা একটা সময় পাহাড় দাপিয়ে বেরিয়েছেন এবং তারা যে পাহাড়টা দেখেছেন সেই পাহাড়টা আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সত্যিই তাই। মানে সেই রনেস হারিয়ে গেছে। এখন হোমস্টে গাদা হোমস্টে, প্রত্যেক সপ্তাহে হয়তো 3-4টে নতুন হোমস্টে ওপেনিং হচ্ছে। তো যে অফবিট যেটাকে আমরা বলি, সেই অফবিট আমার এখন এটা ভাবতে অবাক লাগে যে তারা কি অফবিট দেখেছে। সত্যি মানে আমি বলছি তোমাকে, আমি যখন এই অফবিটের পাগলামোটা শুরু করেছিলাম ঘুরে বেড়ানো, তখন থেকে এইটুকু সময়ে ধরো বছর দুয়েকেও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে এই তো আমি দেখো আমি বেশি দিন ঘুরিনি। আমার বাবা, মানে আমরা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের, আমার বাবা আমাদের জন্য বাইরে কোথাও কোনো দিন যায়নি, প্রচুর স্যাক্রিফাইসেস করেছে। তো আমিও জানতাম আমার লিমিটেশনস কোনটা। আমার বন্ধুদের দেখতাম তারা ঘুরতে যাচ্ছে, তো তখন আমি ভাবতাম কোনো একদিন যদি আমার সামর্থ্য হয় আমি নিজের পয়সায় ঘুরবো। তো এই বুঝি যে ঘোরা জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট, এবং ওই যে সুপ্ত একটা মানে এক্সপ্লোরারের প্রত্যেকের ভেতরেই কিন্তু থাকে, সেটাকে খুঁজে বার করতে হয়। এই যে তুমি বললে অফবিট খুঁজছো, তুমি তো চাইলে দার্জিলিংয়ে গিয়ে মেলে বসে 2-3টে ছবি তুলতেই পারতে, হোপের সামনে দাঁড়িয়ে, লোকে ফেসবুকে একদম ইনস্টাগ্রামে নেই হাজার আমার এরকম হাজার ছবি খানেক লাইক খুঁজলে হয়ে পাবে যেত। না। হ্যাঁ, মানে সবাই দার্জিলিংয়ে যায় কিন্তু হোপের সামনে ছবি তুলতে, কিন্তু না, তুমি এখন তো অফবিট, হোপ, আগে তো শুধু গ্লেনারিস ছিল। একদম একদম, কিন্তু তুমি অফবিট গেছো কেন? কারণ পাহাড়কে চিনতে। আমার ভালো লাগে, মানে এটা এক্স্যাক্টলি, অনেকে বলে যে খুঁজে খুঁজে এরকম রিমোট জায়গাগুলো কেন, আমি একদম শান্তি পাই, আমার কাছে ওটা ম্যাটার করে। এই এই শান্তি, এইটা হচ্ছে ওয়ার্ড। মানে যে কাজ করে, যে জিনিসটা করে তুমি শান্তি পাচ্ছ, সেটা করা উচিত। তোমার কথা শুনে আমার মনে পড়লো, একটু আগে আমাদের কথাও হচ্ছিল গোয়ার যে ভ্লগটা, মানে আমি গোয়া, আমার কাছে গোয়া ঠিক কি, হুম, আমি যেভাবে গোয়াটাকে দেখছি মানুষের কাছে হয়তো সেটা একেবারে অন্যরকম। একদম এটা গোয়া, একদম একদম। মানে গোয়ায় গিয়ে এটা দেখবো কেন, অনেকেই প্রশ্ন করতেই পারেন। তো জানি না, আমার মনে হয় যে আমার সমমনস্ক অনেক মানুষ হয়তো আছেন, তাদের জন্য 100% বানানো। আছে, 100% আছে। এবং ব্যাপারটা হচ্ছে আমিও যে রিসেন্টলি গোয়া করে এলাম, সেখানে ভিডিওর কমেন্ট বক্সে সবাই এই প্রশ্নটাই করছে যে এই গোয়াটাকে তো আগে দেখিনি। ব্যাপারটা হচ্ছে আমি নন অ্যালকোহলিক, আমি পার্টি করতে খুব পছন্দ করি না, ভিড়ভাড়টা আমার পোষায় না। যারা মানে গোয়া ম্যাক্সিমাম লোকে কিন্তু যায় এনজয় করতে, একদম বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার জন্য গোয়া আদর্শ জায়গা। সেখানে লিকারের দামও কম, সব একদম তাদের জন্য একদম আদর্শ জায়গা যাকে বলে। আইডিয়াল জায়গা। কিন্তু তাদের বাইরেও যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য গোয়া অসাধারণ, অপূর্ব অপূর্ব জায়গা রয়েছে। অসাধারণ। এই জিনিসগুলো লোকে দেখে না, কারণ তারা ওই বিচে আনন্দ করতেই ব্যস্ত থাকে। একদম তাই। মানে আমি ধরো যখন সারাদিন ঘোরার পরে আমার হঠাৎ মনে হলো যে মানুষ কি দেখার জন্য গোয়ায় যায়, আমি একবার দেখে আসি। মানে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে একবার গাড়িটাকে ঘোরাও। মানে আমরা গাড়ি নিয়েই গেছিলাম, মুম্বাই থেকে গোয়া গাড়ি নিয়ে গেছিলাম। গাড়িটাকে একবার ঘোরাও তো বাগা বিচের পাশ দিয়ে, মানে বাগার রোডটা দিয়ে একটু ঘোরাও তো। ট্রাস্ট মি, মানে আমার মনে হয়েছে আমি ওখানে গেলে সাফোকেট করে মরে যাব।
বাপরে, দম বন্ধ করা সিচুয়েশন, ভিড়। গালভারি নাম দিয়েছে শ্যাক, ওগুলোকে শ্যাক বলা হয়, এবং সেখানে সবাই হুক্কাই, যা হোক আমি এই ব্যাপারে ঢুকতে চাই না, যে যেভাবে এনজয় করতে চায় এনজয় করতে পারে। ডেফিনেটলি সবাই এনজয় করতে পারে। এবার ব্যাপারটা কি বলো তো, সবার জন্য সব কিছু নয়। একদম একদম একদম। এবার ট্রাভেল ব্লগিং এর ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করে দেখেছি, মানুষ কিন্তু এক্সপেক্ট করে যেটা যে জায়গার ভাইব তুমি সেটা দেখাবে, কিন্তু গোয়ার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে দুটো ভাইব আছে, একদম, এটা মানুষ মিস করে একদম। যায়। এবং মানে গোয়া তো আজকের গোয়া না, গোয়া অনেক আগের গোয়া। গোয়া গোয়া হঠাৎ করে ফেমাস হয়নি, নিশ্চয়ই সেই রসদ পেয়েছিল বলে এত ফরেনার, এত বাইরে থেকে তারা আসতো। তারা যখন আসতো তারা কিন্তু গোয়াকে পেয়েছে, যে কারণে তাদের পছন্দ হয়েছে। এবং আমাদের বাঙালিদের মধ্যে, বা বাঙালি মানে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে একটা ওয়েস্টার্ন কালচারকে ফলো করার একটা রীতি তো ভীষণ প্রবণতা। জানো, মানে তো সেই জায়গা থেকেই গোয়া কিন্তু আরও বেশি, মানে এখন কিন্তু গোয়ার থেকেও শিফট হচ্ছে পুরো ব্যাপারটা। এখন শিফট হয় একটু বিদেশ, কাছাকাছি বালি, ইন্দোনেশিয়া এই দিকে, যার জন্য গোয়ার ট্যুরিজমও পড়তির দিকে। হ্যাঁ, ওখানকার মানুষরা কিন্তু বলছিল, হুম কথা হচ্ছিল যখন, যে আস্তে আস্তে ভিড় কমে যাচ্ছে, অন্য হুম বছরের তুলনায় এবছর ভিড় কম, লোকজন কম আসছে। আরেকটা ব্যাপার আছে জানো তো, সেটা হচ্ছে প্রাইসিংটাও। প্রচণ্ড। হ্যাঁ, গোয়া কিন্তু ভীষণ কস্টলি। আর রিসেন্টলি শুনলাম যে আগে গোয়া আরও সস্তা ছিল, এখন যত দিন যাচ্ছে কস্ট বাড়ছে। সস্তা কোনোদিন আমি দেখিনি। আমি ধরো 2009 সালেও যখন গোয়াতে গেছিলাম, তখনও সেখানে একটা ভুট্টার দাম 40 টাকা ছিল। তো সস্তা কিন্তু গোয়া কোনোদিনই ছিল না। তুমি যদি ঠিকঠাকভাবে থাকতে চাও, হুম সস্তা কিন্তু গোয়া কোনো দিন ছিল না, কিন্তু মানুষের কাছে অপশন কম ছিল হুম তখন। এখন হুম তুমি খুব হুম, সহজেই বাইরে চলে যেতে পারো, একদম আমরা আগে ভাবতে পারতাম না। একদম এখন যেটা হয় যে আমরা কিন্তু যে পয়সায় গোয়ায় ঘুরতে পারবো, সেই পয়সায় থাইল্যান্ড ঘুরে আসি, একদম। বিদেশ ঘোরাও হয়ে গেল, ভাইবটাও একই রকম হুম পেলাম, হুম। এটাই হয়ে যাচ্ছে। এবং ট্যুরিজমের ক্ষেত্রেও অনেক প্রবলেম রয়েছে, এটা তুমি ফেস করেছো গিয়ে? আমি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, মানে একজন, মানে যদি নবিশ হয়ে যাই আমি আমি গোয়াতে গিয়ে চিটেড হয়ে যাব, এইটা মনে হয়েছে। মনে হয়েছে যে কোনো দামের কোনো ফিক্সড রেট নেই, যে জানে না, মানে কোথাও 100 টাকা গাড়ি ভাড়া শুনলাম, ওখানে গিয়ে আমি 300 টাকা গাড়ি ভাড়া দিয়েছি, কারণ তারা যাবে না বলছে, এবং ফেরার সময় আবার সেম রুটে আমি 100 টাকায় ফিরেছি। এই জিনিসগুলো আছে। এবং মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য আস্তে আস্তে যে জায়গায় ইনফ্লেশন পৌঁছাচ্ছে, তাতে গোয়া ট্যুর করা সত্যিই চাপ। তখন তাদের মাথায় ওই চিন্তাই আসবে যে তাহলে আমি বাইরে কেন যাব না। হ্যাঁ, একই কিন্তু খরচ পড়ে। একদম, তুমি যদি এখান থেকে দেখো, ট্রেনে করেও যদি তুমি যাও, একদমই যা খরচা প্রচুর খরচ পড়বে, বা যদি আমরা ফ্লাইটের কথাও ভাবি, গোয়ার যা ভাড়া কলকাতা থেকে থাইল্যান্ডের কিন্তু একদমই ব্যাংককের ভাড়া কাছাকাছি। তার থেকে কমও হয়ে যায় একদম, কখনো অনেক সময় কখনো। ঠিকঠাক ডিল পেলে, ফ্লাইটের বিশেষ করে। একদম। তো মাঝে মধ্যে আমার মনে হয়, মানে তোমার কখনো মনে হয়েছে যে ট্যুরিজমটা নিয়ে আমাদের দেশে খুব একটা ভাবা হয় না? প্রচণ্ড মনে হয়েছে, তার জলজান্ত উদাহরণ হলো আমাদের পুরুলিয়া। সত্যি কি কি লুকিয়ে আছে বলো তো ওখানে। মানে আমি অবাক হয়ে যাই, পুরুলিয়াতে আমি রিসেন্টলিও গেলাম, ওখানে কিছু কিছু জায়গা দিদি এমন পেয়েছি যেখানে গিয়ে আমার মনে হয়েছে এই জায়গাটাকে লোকে জানে না। কোন দিকে গেছিলে? আমি অযোধ্যা সার্কিটে গেছিলাম, কিন্তু লোকে মাঠাবুরু যায়, মাঠাবুরু পাহাড়ের পেছনে আড়াল কানালি বলে একটা জায়গা আছে, অদ্ভুত জায়গা। মানে সেখানে গিয়ে তোমার জাস্ট মনে হবে যে এখানেই বসে থাকি, হাওয়া হচ্ছে কন্টিনিউয়াস, পুরো সামনের হরাইজনটাকে তুমি দেখতে পাচ্ছ, গ্রিন হরাইজন, তার সাথে লাল মাটি মিশে আছে। মানে উপর থেকে যখন দেখবে তুমি এই রেড আর গ্রিনের একটা গ্রেডিয়েন্ট দেখতে পাবে। আর চিৎকার করলে যে কতবার ইকো ইকো হচ্ছে, হবে। মানে ইকোটা 7-8 বার ফিরে আসছে তোমার কানে। এবং সেই পাথরগুলো এক একটা এক এক শেপের, কোনোটা সিংহের মতো লাগছে, কোনোটা বন মানুষের মতো মুখ, মানে দেখার চোখ থাকলে তুমি এগুলো সব দেখতে পাবে, এবং মনে হবে যে পাথরগুলো কেউ কেউ এখানে সাজিয়ে এনে রেখে দিয়েছে। তো এইরকম হিডেন জেম পুরুলিয়ায় প্রচুর। আমি গড়পঞ্চকোট আমার খুব পছন্দের সার্কিট, আমি এইবার গিয়ে আমার মনে হলো আমি আর গড়ে আসবো না। কেন? আমি প্রথমবার যখন গড়ে গেছিলাম তখন ভাঙা জিনিস দেখেছিলাম, ভাঙা ঝোপঝাড়, ওটার একটা আলাদা অনুভূতি ছিল যে এইখানে ছিল। তখন ইম্যাজিন করতে চাইছে মন যে এই ঝোপের মধ্যে হয়তো এই এই জিনিসগুলো লুকিয়ে আছে, যে নিষিদ্ধ জিনিসের দিকে আমাদের বেশি আমাদের যেরকম একটু ঝোঁক হয়, থাকে। তো হয়তো এই এই জিনিসগুলো লুকিয়ে আছে। পরের বার যখন গেলাম দেখলাম অনেক এক্সক্যাভেশন হয়েছে এবং প্রচুর জিনিস বেরিয়েছে, একটা পাঁচিল বেরিয়েছে, একটা দালান বেরিয়েছে, বোঝা যাচ্ছে এখানে রাজবাড়ি ছিল। এবার গিয়ে দেখলাম কোনো একটা লোকাল ঝামেলা, এবং সেটা মোস্টলি পলিটিক্যাল, পাট্টা সংক্রান্ত কিছু, আবার জায়গাটা জঙ্গলে ঘিরে ফেলেছে। এবং বিভিন্ন যাদের জমি তারা বলছে এটা আমাদের জমি, এখানে আমরা কোনো ডেভেলপমেন্ট করতে দেব না।
ট্যুরিজমের সেক্টরটা যে সব জায়গাগুলো যাওয়া যেত সব বন্ধ করে দেওয়া, বড় বড় গাছ হয়ে গেছে, এত খারাপ লাগলো গিয়ে। আমাদের পুরুলিয়ায় চাইলে অনেক কিছু করা যেত দিদি। প্রচুর কি তুমি পাহাড়পুরে গেছো? হ্যাঁ, গেছি। কি সুন্দর অপূর্ব জায়গাটা অপূর্ব, বলো তো। তেলকুপি থেকে শুরু করে কত জায়গা আছে কাছাকাছি। এবং কত হিডেন টেম্পলস রয়েছে একদম, যেগুলো আমরা জানি না, মানে একদম। কয়েকশো বছরের পুরনো। পাকবিড়রা যে টেম্পলটা, ওখানে গিয়ে দেখলাম একটা মিউজিয়াম আছে যেখানে জৈন মন্দির, কিন্তু অদ্ভুতভাবে জৈন মন্দিরে বলি হচ্ছে। বলি হচ্ছে? এক্স্যাক্টলি, যেটা আমার জৈন মন্দিরে বলি হচ্ছে? এক্স্যাক্টলি জৈন মন্দিরে বলি হচ্ছে। এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি করে হয়। বলছে এই যে যে তীর্থঙ্করকে ওনারা পুজো করছেন তার নাম হচ্ছে কাল ভৈরব, এবং তাকে কাল ভৈরব রূপে ওরা পুজো করছে। তীর্থঙ্করের নাম কাল ভৈরব? হ্যাঁ, যাকে কাল ভৈরব রূপে ওরা পুজো করছে। এবং ওখানে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামের মধ্যে আমি অনেক কিছু শিখলাম, যে মাঝখানে সিংহ এরকম হলে সেই লাস্ট তীর্থঙ্কর কী করে বুঝবে। আমার ভিডিওতে সব আসবে এগুলো। তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাংঘাতিক, ঐতিহাসিক গুরুত্ব সাংঘাতিক, এবং ওইটাও খুব ইউনিক যে জৈন মন্দিরে পুজো হচ্ছে, আমরা এগুলো কিন্তু কিছু জানি না। আরও যেটা সাংঘাতিক সেটা হচ্ছে দুজন মানে কেয়ারটেকার রয়েছেন যারা এই জায়গাটা দেখছেন, তাদের কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তারা নিজেদের সময় এমনি জাস্ট দিচ্ছে, ভালোবেসে দিচ্ছে। তো আমাদের কি এতটুকুও সামর্থ্য নেই যে দুজনের পেট চালানোর জন্য, মানে ওরকম একটা জায়গা আমাদের ইতিহাস, সেই ইতিহাসকে সংরক্ষণের জন্য আমরা এইটুকু করতে পারবো না? করি কি আমরা? না, করি না। তুমি শুনলে অবাক হবে, মুর্শিদাবাদে গেছিলাম। মুর্শিদাবাদে বলছে যখন রাস্তা তৈরি হয় 350 বছরের মন্দিরকে ভেঙে রাবিশ করে রাস্তায় ঢালা হয়েছে। কোথায় এটা? মুর্শিদাবাদ, লালবাগ। 350 বছরের পুরনো মন্দির, সব তো এগুলো হয়তো ওখানকার। আমাদের পক্ষেই সম্ভব। এক্স্যাক্টলি, আমার ওখানে গিয়ে না আমার কান্না পেয়েছে যে এইটা কি করে, আমাদের যে হিস্ট্রি, এত রিচ হিস্ট্রি, মানে আমার সেই ইমোশনটা ভিডিওর মধ্যে বেরিয়েওছে সামহাউ। এবং আমি গিয়ে দেখছি, মানে আমি এখানে কোনো কমিউনাল কথা বলতে চাই না, কিন্তু আমাদের ভারতবর্ষ তো একটু অন্যরকম ভারতবর্ষ আমরা দেখেছি, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সবাই আমরা একসাথে ছিলাম। একদম। তো সেখানে গিয়ে দেখলাম যে ধর্মটা ম্যাটার করছে না, ম্যাটার করছে আমার জমি, এটা আমার জমির পার্ট, এখানে যদি মন্দির থাকে মন্দিরটা আমার, আমি যা ইচ্ছে তাই করতে পারি, সেটা বিট মুসলিম, বিট হিন্দু, বিট খ্রিস্টান। আমাদের ইতিহাস এইটা কেউ ভাবছে না। এবং মানে সেই প্রোটেকশনটা তো আমাদের নেই। হয়তো সেন্ট্রাল বলো, স্টেট বলো, সবারই দেওয়ার কথা, নেই সেটা নেই। নেই নেই নেই। আবার মুর্শিদাবাদ নিয়ে একটা রিউমার যেটা ছড়িয়ে আছে যে মুর্শিদাবাদ খুব খারাপ জায়গা, মুর্শিদাবাদে এখন তো দাঙ্গা মারাত্মক হচ্ছে। চলছে। হ্যাঁ, কিন্তু আমি ওখানে গিয়ে যেটা বুঝলাম, ওখানে কিন্তু আমি যেটুকু দেখেছি, আমি ভেতরের কথা খুব বেশি আমার ঢোকার স্কোপ হয়নি ভেতরে, কিন্তু আমি যেটুকু দেখেছি আমার কিন্তু এগুলো কিছু মনে হয়নি। এবং লোকালদের কাছ থেকে যেটা শুনলাম, যে জায়গাটা নিয়ে মেন সমস্যা সেটা কিন্তু আউটস্কার্টস, মানে 70-72 কিলোমিটার দূরে, যার জেরে ধরো আমাদের মানে এখান থেকে 70 কিলোমিটার মানে কলকাতা থেকে কতটা বাইরে বলো? অনেকটা দূরে। এবার সেখানে একটা ঝামেলা হলে কেউ তো এই দাগিয়ে দেবে না যে কলকাতায় ঝামেলা না, হচ্ছে। একদম না। তো তেমনি মুর্শিদাবাদে ঝামেলা হচ্ছে বলে যে প্রোপাগান্ডাটা চলে, সেটা কিন্তু অনেক সময়ই ঠিক নয়। পুরো জেলাটা জড়িয়ে যাচ্ছে একদম। এবার যারা এবার ট্যুরিজম তো ডিপেন্ড করে মানুষের উপর, আমরা যদি না যাই তো ট্যুরিজম থাকবে কোত্থেকে? অ্যাকচুয়ালি কি হয় বলো তো, এটা না খানিকটা মিডিয়ারও দায় থেকে যায়। একদম থাকে, 100% থাকে। মানে এই ধরো নর্থ বেঙ্গলে যেটা হলো কিছুদিন আগে, যে ডুয়ার্সের উপর দিয়ে, ফিশামারের উপর দিয়ে যে জলটা গেল, ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। কিন্তু এমন একটা মানে প্রজেকশন হচ্ছে যে পুরো নর্থ বেঙ্গল বিপর্যস্ত, নর্থ বেঙ্গল ভেসে গেছে। এদের ন্যূনতম সেন্স নেই যে পাহাড়ে এইভাবে হয় না কাজটা। ধরো মেঘ ভাঙা বৃষ্টি যেটা হয় সেটা একটা পাহাড়ের ঢালে হয়, কোনো একটা নির্দিষ্ট জায়গায় হয়, স্পেসিফিক লোকেশনে হয়, যার জেরে সেই নদীটা এফেক্টেড হয়, সব নদী এফেক্টেড হয় না। অ্যাকচুয়ালি কি বলো তো, যারা এখান থেকে বসে খবরটা করছে তারা তো স্পটে গিয়ে খুব একটা চেক করে না ফ্যাক্টটা। এবং আরও একটা সমস্যা হচ্ছে ওই এক্সক্লুসিভ, কারা আগে খবর দেব, টিআরপির খেলা, কারা আগে খবর দেব, এই খবরটা আগে দিলে আমার, এবং দেখছে না যার জন্য একটা ধরো দুজন যারা সারা বছর বা হয়তো 2-3 বছর পর প্ল্যান করেছে নর্থ বেঙ্গলে যাবে, তার কাছে প্রচুর কাজের চাপের মাঝখানে 7-8টা দিন বার করেছে 2 বছর পর।
তারা হয়তো ডিসিশন নিচ্ছিল যাবে, এই সব দেখে তারা ভয়ে প্ল্যান ক্যান্সেল ক্যান্সেল করে দিল। করছে। আমাকে অনেকে মেসেজ করেছে ওই সময়টায় যে যাওয়া যাবে কি এখন। আমি বললাম হ্যাঁ এই সাইডটায় তো যাওয়াই যাবে, একদম, একটা নির্দিষ্ট পোর্শনে একদম। প্রবলেম। মানে আমি 2টো লাইভ সেশন করেছি, যার জন্য আমার মনে হয়েছে এটা মানুষকে জানানো উচিত। না না সেটা তো বটেই, এটা তো হচ্ছেই এবং দেখতেও পাচ্ছি। আর বড় ব্যাপারটা কি বলো তো, আমাদের না মানে প্রপার নিউজটা যে আসবে সেই ফ্যাক্টটাও নেই, মানে সেই জায়গাটাও কিন্তু নেই। নর্থ বেঙ্গলটা না বড্ড বেশি আলাদা হয়ে রয়েছে। এই পলিটিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে নর্থ বেঙ্গলে মানুষ ঘুরতে যায়, কিন্তু নর্থ বেঙ্গলের খবর তুমি খুব ভালোভাবে যে পাবে এখানে বসে তা নয়। একদমই তাই। আর এই সেই কানেকশনের জায়গাটা তৈরি করা, আমি মনে করি অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার, আমি নিজেকে ব্লগার বলতে পছন্দ করি না, অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার আমাদের দায়বদ্ধতা থেকে যায়, কারণ আমাদের কানেকশন আর 5জন মানুষের চেয়ে বেশি, আমাদের কাছে নিউজ একটু তাড়াতাড়ি আসে। তো সেই নিউজটা যদি আমরা যারা ট্রাভেল নিয়ে কাজ করছি আমরা যদি একটু শেয়ার করে নিই আমাদের বিজি শিডিউলের বাইরে গিয়েও, তো সেটা কিছু মানুষকে অ্যাটলিস্ট আমার মনে হয় হেল্প করবে। না সে তো বটে। এবং আরেকটা ব্যাপার তোমাকে বলবো, এই যে ধরো প্রত্যেক বছর বর্ষার সময় এখন কিন্তু এটার চল হয়ে গেছে, মানুষ বলে যে বর্ষায় পাহাড়ে না যাওয়াই ভালো। আমি পার্টিকুলারলি আমার ভিডিওতে বারবার বলি যে বর্ষায় পাহাড়কে দেখে যান একবার এসে। এটা যারা দেখেনি তাদের পক্ষে মানে বোঝা খুব মুশকিল, মানে বর্ষায় পাহাড় যে কি মায়াবী রূপ নেয়। মানে মেঘালয় লোকে যায়, মেঘালয়ের যে রূপটা দেখতে যায়, নর্থ বেঙ্গলে বর্ষায় কিন্তু ওই সেম রূপটাই দেখা যায়, বেটার সবুজ, বেটার কোথাও গিয়ে বেটার। মানে আমি এটা খুব পজিটিভ নর্থ বেঙ্গল নিয়ে। একদম, মানে নর্থ বেঙ্গলকে নিজের মনে হয় না। হ্যাঁ আমার নিজের মনে হয়, মানে পাহাড়টা আমার কাছে ইমোশন, একদম, কিন্তু সেই একদম। পাহাড়টা মেনলি নর্থ বেঙ্গলেরই। একদম। ধরো আমি মেঘালয়ের দিকটাও ঘুরেছি, চেরাপুঞ্জিও ঘুরেছি, সেই ফিলিংসটা কিন্তু নেই, আহ। মিসিং, কোথাও একটা মিসিং। না, সত্যি তাই। মানে আমি এখন ওইটাই মনে হয় যে লাদাখও দেখলাম, অরুণাচল যাব বা অন্যান্য আরও বেশ কিছু জায়গায় গেছি, কিন্তু ওই সেবক রোড থেকে বা আগে থেকে যখন পাহাড় দেখতে পাওয়া রোহিণী শুরু থেকে, হয়, রোহিণী রোহিণী থেকে যখন রোডটায় রোহিণী রোড ধরো বা তুমি যখন দিয়ে যাচ্ছ, সেবকটা ক্রস করে হ্যাঁ, যাচ্ছ, সেবকের আগে থেকেই দেখতে পাওয়া শুরু হয়, ওই শিলিগুড়ির ব্রিজটা শেষ হলো, অদ্ভুত একটা জোন চলে যায়। মানে আর আমার এনজেপিতে নামলেই, মানে এর আগেও কুণালদার সাথে আলোচনা হচ্ছিল, সেখানেও আমরা আলোচনা করছিলাম যে আমার তো যেটা হয় এনজেপিতে নামলেই আমার একটা ধরো শরীর খারাপ, শরীর ভালো হয়ে যায়, একদম, 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 সব অসুখ সব সেরে যায়, একদম। আর ফেরার সময় মন খারাপ হবেই, কিচ্ছু করার নেই। আর নর্থ বেঙ্গলের প্রতিবার। আমার মনে হয় যেটা সবচেয়ে ইউএসপি, এটা আর অন্য কারোর কাছে সেই প্রিভিলেজটা কম আছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই তো একটা পাহাড় তাকে কেন্দ্র করে কত পেট চলছে বলো। খুব সত্যি কথা। কিন্তু জানো তো একটা মজার ব্যাপার, আমার কাছে পাহাড় না শুধু কাঞ্চনজঙ্ঘা আমার নয়। কাছেও নয়। আমি কেন বলছি তোমার কাছে, কারণ অনেক পাহাড় আছে, প্রচুর পাহাড় আছে, কিন্তু কোথাও গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে একটু আলাদা মনে হয় না? অবশ্যই আলাদা, মানতেই হবে। কিন্তু ওই যে বললাম কাঞ্চনজঙ্ঘার একটা রূপ, যে রূপটা দেখার জন্য মানুষ বারবার ছুটে যায় নর্থ একদম, বেঙ্গলে। একদম। কিন্তু আমি যেহেতু নর্থ বেঙ্গলের পাহাড়গুলোকে ভালোবাসি না, আমার প্রত্যেকটা পাহাড়ের জন্য আলাদা টান রয়েছে। প্রত্যেকটা বাঁক আলাদা। প্রত্যেকটা বাঘ। অনেকে বলে, আমার বন্ধু বান্ধবরা বলে কি ঘুরিস, সব তো একই রকম লাগে। আমি বলি এটা বুঝতে পারবি না, একই রকম লাগলে আমি যেতাম না, আমার একই রকম লাগে না, আমার চোখের প্রত্যেকটা দেখা, জায়গা আলাদা রকম লাগে। ওই চোখের দেখা আর দেখার চোখ। একদম। তুমি যে চোখে দেখছো, না আমি যখন ধরো শুরু করেছিলাম আমাকে সবাই বলেছিল কি ভিডিও করবি, সব তো কভার করা হয়ে গেছে সব ট্রাভেল ব্লগারের। আমি তখন বলেছিলাম আমি তো যাইনি, আমার চোখ দিয়ে তো আমি দেখিনি। ইনফ্যাক্ট এই যেটা বললে যে কাঞ্চনজঙ্ঘা, আসলে না মানুষের একটা এক্সপেকটেশন থাকে। এবার আমি যদি সেই এক্সপেকটেশন নিয়ে ঘুরতে যাই, সেটা আমি তোমার এই পডকাস্টের মাধ্যমে মানুষকে একটু বলতে চাই এটা, যে এক্সপেকটেশন নিয়ে কোথাও ঘুরতে যাওয়া উচিত নয়। মানে আমি যদি লো এক্সপেকটেশন রাখি তাহলে সবসময় আমার ঘোরাটা ভালো হবে। সবসময় তুমি খুশি হওয়ার একটা সুযোগ পাবে। একদম। আমি কার্শিয়াংয়ে গেছিলাম, সেখানে একটা হোমস্টেতে আমি ছিলাম। উনি আমাকে বারবার বলছেন আমার এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে উনি চাইছেন এটা আমি ফোকাস করি। আমি ওনাকে খুব ভালো হোমস্টে, দারুণ সার্ভিস। আমি ওনাকে বললাম আপনার এখানে কাঞ্চনজঙ্ঘা 100 দিনও দেখা যায় না নর্থ বেঙ্গলে, গোটা নর্থ বেঙ্গলেই। এবার ধরুন কেউ এলো কাঞ্চনজঙ্ঘা দেখার আশা নিয়ে, সে দেখতে পেলো না, আপনি যত ভালো খাওয়ান, যত ভালো ঘোরান, তার এক্সপেকটেশন কিন্তু ফুলফিল হলো না এবং সে একটা বিটার টেস্ট নিয়ে ফিরবে। একদম। তো আমার কাছে আমি সবসময় এটা বলি, যা পাচ্ছি যদি মেঘ পাই, মেঘের গন্ধটাও নিতে শেখো। মেঘ, আমি যদি তোমাকে বলি, মানে মেঘটা আমার কাছে প্রচন্ড প্রিয় একটা জিনিস। মেঘ লোকে পিয়ন।
তো আমার প্রিয় জিনিস কেন বলছি, বর্ষাকালে তুমি মেঘই পাবে, মানে মেঘের একদম। যা যা ফরমেশন তুমি বর্ষাকালে পাবে আলাদা। অন্য কোনো সময় পাওয়া সম্ভব নয়। আমি 2024 সালে 12 মাসে 12 বার নর্থ বেঙ্গলে গেছি হুম হুম। এবং বিভিন্ন জায়গায়। কাঞ্চনজঙ্ঘা একবারও দেখতে পাইনি ওই বর্ষাকালের টাইমটাতে, বাদ বাকি সময় টুকটাক দেখেছি। কিন্তু আমার প্রত্যেকবারই মনে হয়েছে যে এই 12 মাসে 12 রকম থাকে নর্থ একদম বেঙ্গল। একদম একদম একদম। এবং তুমি তোমার যেটা মনে হবে, আমাদের যেমন মানুষের একটা বার্থ সাইকেল থাকে, আমার যেটা মনে হয়েছে, আমি যেভাবে রিলেট করেছি, শীতকালে গেলে মনে হয় যে বয়স হয়েছে নর্থ বেঙ্গলের, আর বর্ষাকালে এলে মনে হয় যেন সবে জন্মেছে। এই যে সাইকেলটা, এটা দেখা যায়, চোখের সামনে একদম, দেখা যায়। একদম। মানে এটা যারা ধরো ঘুরতে ভালোবাসে, যারা পাগল, একদম ঘোড়া নিয়ে পাগল, একদম একদম তারা ফিল করতে পারবে। একদম ওই যে বললাম, ওই পার্থক্যটা এখানে চলে আসবে, ট্যুরিস্ট আর ট্রাভেলার। একদম। এইটা কিন্তু প্রচন্ড পার্থক্য, মানুষ ওই জায়গাটাতেই ফেঁসে যায় এসে। সবাই লিস্ট নিয়ে যায় না, হ্যাঁ। 9টা পয়েন্ট দেখতে হবে, এইগুলোই দেখতে হবে, এইটা এটা, মানে একটা জায়গায় গেল খুব ভালো লাগছে, পেছন থেকে চিৎকার আসছে এখন 9টা পয়েন্ট বাকি, 8টা পয়েন্ট বাকি, ওগুলো দেখতে হবে, চলো চলো চলো। এই জিনিসটা করাই উচিত নয়। সত্যি তাই, মানে হাতে সময় নিয়ে যাও, আস্তে একদম। আস্তে দেখো, দৌড়িও না একদম, মানে পার্টিকুলারলি। আমাদের প্রত্যেকটা জায়গা থেকে তো কিছু শেখার থাকে। ওই যে ইয়ে জাবানি হ্যাদিবানির ওই ডায়লগ, যে আমি চাইলেও সব ধরতে পারবো না, কিছু না কিছু ছেড়ে যাবেই। একদম, লাইফ তো আলটিমেটলি একদম। সব পাওয়া সম্ভব না, না। সব পেলে নষ্ট জীবন। একদম তাই। এর মধ্যে না তোমার সাথে কথা বলতে বলতে, যেহেতু তুমি পুরুলিয়ার কথা বলছিলে, আমার একটা পোর্শন মাথায় এলো, গনগনি। হুম আমি রিসেন্টলি গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে এলাম, আর আমাদের কাছে রয়েছে গনগনি। হুম। তুমি প্র্যাকটিক্যালি ভাবো তো, তুমি গনগনিতে গেলে গনগনির নাম কজন জানে? খুব কম। আমাদের কাছে ওরম একটা সুন্দর জায়গা রয়েছে, কজন মানুষ জানে? জানেই এবং না ওখানে বলতে তুমি গেলে। কি ফেসিলিটি পাও গিয়ে, ওটাকে কি বানানো সম্ভব? আমি না গ্র্যান্ড ক্যানিয়নের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম যে এরা এই জায়গাটাকে কি বানিয়ে ফেলেছে, কি একদম কি সার্ভিস এদের একদম। এখানে রয়েছে, কত রকমের অ্যাডভেঞ্চার করার সুযোগ রয়েছে। আমাদের কাছে, বিশেষ করে আমি যদি পশ্চিমবঙ্গের কথাই বলি, তুমি ভাবো তো কি নেই? পাহাড় রয়েছে, সব আছে। সমুদ্র আছে, নদী আছে, গনগনির মতন জায়গা রয়েছে, ক্যানিয়ন। কোনোটা কিন্তু আমরা সেই ফেসিলিটি পাচ্ছি না। আমরা চাইলে করতে পারতাম, আমরা কিন্তু না, প্রচুর মানুষ এখানে টানতে পারতাম, ব্যবসায়ী তো বাড়তো আলটিমেটলি। হুম হুম। খারাপ লাগে, ভাবলে খারাপ লাগে। এবং মানে কোথাও গিয়ে টু সাম এক্সটেন্ট ফ্রাস্ট্রেশনও হয় যে ট্যুরিজম একটা সেক্টর, মানে সেটা এখন এসছি বলে আরও বেশি বুঝতে পারি যে মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া যায়, মানুষ কিন্তু যাবে। যায় তো। মানুষ যাবে, শুধু পৌঁছে দিতে হবে। এবং মিনিমাম একটা সার্ভিস মানুষ এক্সপেক্ট করে, যে কোথাও গেলে, বিশেষ করে ফ্যামিলি নিয়ে গেলে, সোলো ট্রাভেলারদের ক্ষেত্রে আমরা গেলে আমাদের সমস্যা হয় না, মানিয়ে নিই। কিন্তু কেউ যখন যাবে, সে যখন চেষ্টা করে যে ফ্যামিলি নিয়ে যাব, তখন সে তো একটু ভালো থাকা, ভালো খাওয়া, ভালো সার্ভিস খুঁজবে। সেইটুকু ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারছি না। মানে একদম, মানে ধরো এখন প্রচুর হোমস্টে হচ্ছে, থাকার জায়গা হচ্ছে, খাওয়ার জায়গা হচ্ছে, কিন্তু ধরো তুমি একটা জায়গায় ঘুরতে গেলে, তোমার একটা রুট ম্যাপ দরকার। হুম। পুরুলিয়া, বিশেষ করে পুরুলিয়ায় আমি বলবো, কিভাবে খুঁজে খুঁজে বের করতে হয় বলো তো জায়গাগুলো? সেই সেই কোনো জায়গায় তুমি পাও যে এখান থেকে একটা রোড ম্যাপ, একটা নাথিং নাথিং, ইন্ডিকেশন, কিচ্ছু নেই। যে এদিকে যাও বা এদিকে যাও, এখানে এটা আছে, বা প্রপার কোনো ইনফ্রাস্ট্রাকচার যে ওখানে গিয়ে আমি জায়গাটা দেখব। পাখি পাহাড়ে ওখানে স্থানীয় মানুষরা করেছে, হুম। কিছু কিছু জায়গায় স্থানীয় মানুষরা করেছে, করা যেত তো। পুরুলিয়াটাকে কেন এক্সপ্লোর করা হলো না আমি জানি না। মানে কোনো একটা অজ্ঞাত কারণে, জানো তো, মানে এই অজ্ঞাত কারণটা মানে খুঁজে পাওয়া আমাদের সাধ্য নয়। হয়তো এবং তাই। ওই বলে না যে কিছু জিনিস আমাদের হয়তো বলতে বারণ, বলা বারণ। বলা বারণ। তো সেই রকমই একটা জায়গায় বেশি বললে অনেক কন্ট্রোভার্সি হবে, বা অনেক পলিটিক্যাল জায়গা থেকে অনেক রকম সমস্যা হতে পারে। না, আমি কিন্তু দেখো প্র্যাকটিক্যালি বলবো, এখানে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট, না, আমি শুধু স্টেট আমি গভর্নমেন্ট বলবো বলছি না, না। সেন্ট্রাল গভর্নমেন্টেরও দায় রয়েছে, সবার দায় রয়েছে, মানে একই সঙ্গে প্রত্যেকের দায় কি রয়েছে। হচ্ছে, ধরো তুমি আজকে করতে চাইছো, ঠিক আছে, তুমি যদি করে ফেলো, তখন উল্টো দিকের লোকটা ভাবছে ও করে ফেললে ও নাম কিনে নিয়ে বেরিয়ে যাবে, ওকে এটা করতে দেওয়া যাবে না। তার আবার থেকে যখন, বাবা সবাই মিলে করো না। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের আমাদের এখন এটাই সিচুয়েশন। যাই হোক, আমাদের খুব মানে একটা গম্ভীর অন্যদিকে দিকে চলে হ্যাঁ। যাচ্ছি আমরা। ফ্রাস্ট্রেশন চলে আসে বলো, আসে আমরা আসে ঘুরে আসে বেড়াই, আমরা আসে। দেখি
আফসোস হয় রীতিমতো, কিছু করার আফসোস নেই। হয়, এবং আস্তে আস্তে মানুষের মেন্টালিটিও পাল্টে যাচ্ছে পাহাড়টাও আগের মতো নেই। খারাপ লাগে জানো তো কখন, যখন পাহাড়ে যাই, মানুষ বলে, যেহেতু আমার কথাবার্তা হয় স্থানীয় মানুষদের সাথে, তারা বলে যে কলকাতার মানুষ এসে পাহাড়টা নষ্ট করে দিচ্ছে। একদম, আর এটা খুব গায়ে লাগে, বিশেষ খুব করে খারাপ বাঙালি লাগে। বিদ্বেষ তৈরি হচ্ছে একটা, খুব গায়ে লাগে। এবং দেখতেও তো পাই, মানে যেখানে প্লাস্টিক ফ্রি জোন, ফ্রিতে মানুষ প্লাস্টিক ফেলে যাচ্ছে, মানে নামটা বোধহয় অন্যভাবে ইন্টারপ্রেট করেছে, প্লাস্টিক ফ্রি জোনে ফ্রিতে প্লাস্টিক ফেলে চলে যাচ্ছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভিতর প্লাস্টিক পেয়েছি। হ্যাঁ, কোলাখাম যেতে গিয়ে যেখানে প্লাস্টিক ফ্রি জোনের বোর্ড দেওয়া, সেই বোর্ডের তলাতে প্লাস্টিক পড়া, কি জঘন্য! মানে ভাঙা কাঁচের বোতল। এগুলো আমাদের শিক্ষা, এগুলো মানে শিক্ষা থেকে আসে। এবং সত্যি মানে আস্তে আস্তে মানুষের স্ট্যান্ডার্ড সবার নয়, আমরা কোথাও গিয়ে ওভারঅল অ্যাজ এ সমাজ আমরা ফেল করছি। না, করছি, মানে প্র্যাকটিক্যালি দেশের বাইরে গেলে তো আরও খারাপ লাগে। আর এই রিসেন্টলি যা হলো, এখন না মানে কান পাতা যাচ্ছে না কলকাতাকে নিয়ে, এত মেসি নিয়ে যেটা হলো। শুধু মেসি নিয়ে এটা ধরো কলকাতার একটা ব্যাপার, আমি ওভারঅল আমাদের দেশের কথা যদি বলি, যখন তুমি দেশের বাইরে যাবে, দেশের বাইরে গেলে ফিল করতে পারবে যে আমাদের দেশটা কত বদনাম হয়ে গেছে, আমাদের দেশের ট্যুরিস্টরা কত বদনাম হয়ে গেছে বাইরে। একদম। আর এই তো দেখো না, বিভিন্ন রিল আসে, বিদেশের মেট্রোতে গিয়ে নাচানাচি করছে, বা কোথাও গিয়ে মানুষ কোনো মাঠে চুরি গিয়ে করে চুরি নিয়ে করে নিয়ে চলে চলে এলো। যাচ্ছে। জঘন্য, জঘন্য। এটা কি করে মাথাতেও আমি আসে কারুর? নিজের একটা এক্সপিরিয়েন্স বলি তোমাকে, মানে মনে হলো, বলা দরকার বলে বলছি। আমি 23 দিন ইউএসএতে ছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি, পাবলিক টয়লেট যেগুলো আছে সবখানে ইউজ করেছি। ওখানে কিন্তু জলের ইউজ খুব একটা হুম হুম হয় না, হুম। জানো তুমি সেটা। ট্রাস্ট মি, এত ক্লিন, এত ক্লিন, আমাদের এখানে জল ইউজ করেও সেটা কেন পসিবল নয়? অদ্ভুত ব্যাপার। আমি এত জায়গায় ঘুরলাম, এত জায়গায় ঘোরার পরে একটি ধাবাতে গেলাম, ওখানেই ভারতীয়, সবাই খুব আনন্দ করে গেলাম, বিকজ অনেক দিন হয়ে গেছিল যে আমরা ওখানকার খাবার দাবারই খাচ্ছিলাম, ইন্ডিয়ান খাবার কেউ খায়নি। খুব আনন্দ করে গেলাম আমরা। অদ্ভুতভাবে সেই ওয়াশরুমটা নোংরা, মানে এত খারাপ ফিল হলো, এত খারাপ ফিল হলো যে মানে এটা কি করে পসিবল, কেন? কারণ আমরা ভেতর থেকে ওই জিনিসটা, আর্টসটা ফিল করি না। মানে কি হয়, যেটা বললে, মানে আমি নিজেও ফেস করেছি, দেখেওছি। সেটা হচ্ছে, আমরা অনেক সময় না অনেক কিছু করি যে লোকে কি বলবে এই ভয়। ধরো তুমি যে পাবলিক টয়লেটের কথা বললে, সেখানে আর 5 জন খুব ক্লিন, তাই এখানে যদি আমি নোংরা করি, লোকে আমাকে কথা শোনাবে। আর ইন্ডিয়ানদের মধ্যে গিয়ে তো সে আমি ছাড় পেয়ে গেলাম। মানে কোন জায়গাটা তৈরি হয়ে গেছে ভাবলে খারাপ লাগে। মানে সত্যি, মানে ধরো আমরা রোড ট্রিপ করেছিলাম, অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় মানে ন্যাশনাল ফরেস্টের মধ্যে গিয়েও আমি দেখেছি সব কিছু প্রচণ্ড ক্লিন, কিন্তু এই একটা জায়গায় ভারতীয় হিসেবে যেন আমার মাথাটা মানে নিচু হয়ে গেল। আমরা নিজেরা যে কজন ছিলাম, আমরা নিজেরাই কথা বলছিলাম যে এটা এক্সপেক্টেড ছিল না, হুম হুম। ছিল না। তো এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে খুব তাড়াতাড়ি, এখান থেকে আমাদের বেরোতে হবে, নালে কিন্তু আস্তে আস্তে কী হবে বলো তো, এরপর না মানে এখন ভিসা পেতে অসুবিধা হচ্ছে, এরপর লোকজন বিদেশে বলে দেবে যে ভারতীয়দের অ্যালাউ করা হবে না। আমার মনে হয় এটা স্কুল লেভেল থেকেই চালু করা উচিত, এই শিক্ষা দেওয়াটা। আমরা তো অনেক কিছুই, আমাদের অনেক ট্যাবু আছে আমাদের, মানে স্কুল এডুকেশনের মধ্যে এই জিনিসটাও ঢোকানো উচিত, যে সিভিক সেন্স জিনিসটা কিভাবে মানুষের মধ্যে, একটা বাচ্চা বয়স থেকে যদি গ্রো না করা হয়, সেটা পরবর্তীকালে গিয়ে না মহিরুহের আকার ধারণ করে, যে এই যে জিনিসপত্রগুলো। প্র্যাকটিক্যালি তাই। এই অনেক সিরিয়াস আলোচনা হয়ে গেছে, আর নয়, এবার একটুখানি আমাদের মনে হয় হ্যাঁ টপিকটা চেঞ্জ করা হ্যাঁ উচিত। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন বেরোচ্ছিল না। সত্যি তাই। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ঘুরতে গিয়ে যেরকম এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের হয়, ভীষণ মজার মজার এক্সপিরিয়েন্সও হয়, সেরকম কিছু? মানে একটু অন্যরকম মজার কথা বলি, মানে মুরগি হয়ে যাওয়া যাকে বলে না, সেরকম। আমরা কোথাও যেতে গেলে আইদার, মানে গুগল আমাদের ভরসা, যে টেম্পারেচার দেখে যাচ্ছি, দেখলাম এপ্রিল মাস, মিড এপ্রিল সান্দাকফু যাব, 14 থেকে 15 ডিগ্রি টেম্পারেচার। কখনো বিশ্বাস করতে নেই। কি ভুল করেছিলাম দিদি! সান্দাকফু যেদিন গেলাম, বিকেলবেলা টেম্পারেচার 7-8 ডিগ্রি,
হাওয়া দিতে শুরু করলো, 0 ডিগ্রিতে নামলো। একটা পাতলা জাস্ট জ্যাকেট নিয়ে গেছি। মানে সে যে কী সিচুয়েশান, পরের দিন সকালবেলা টয়লেটে গিয়ে দেখছি পুরো জল বরফ। মানে এর চেয়ে মানে লাইফ যদি মজা করে তার চেয়ে মজা আর কি হতে পারে। এটা প্র্যাকটিক্যাল জোক হয়ে গেছে। একদম একদম। মানে এটা হওয়ার কথা না ছিল না। অসুস্থ হওনি তো? না, অসুস্থ হইনি। এবং যে হোমস্টেতে গেছিলাম তারাও যথেষ্ট সাপোর্ট করেছে আমাকে, একটা এক্সট্রা কমফোর্টার প্লাস যত রকমভাবে সাপোর্ট করা যায় তারা দিয়েছে। মানে সে নিয়ে কোনো সমস্যা হয়নি। তবে এই রকম কিছু হয় আর কি। না, সবসময় গুগলকে ভরসা করতে না নেই, যেমন একদম না। গুগলের রেটিংটাকে ভরসা করতে নেই। এই গুগল রেটিং নিয়ে যদি বলতে হয় ইতিহাস হয়ে যাবে। কি কি যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে ধরো যারা মানে আমরা সাধারণ অ্যাজ এ ট্রাভেলার যদি ভাবি, যারা আমাদের মতো নয়, তারা তো গুগল রেটিংয়ে ভরসা করে। গুগল রেটিং তো কেনা যায়, কি ভরসা করবে? আমি কেরালা গেছি, যে হোটেলটায় গেলাম মুন্নারে, ছবি অসাধারণ, মানে দেখেই ছিটকে যাওয়া যাকে বলে, আর আমি একটু বেশি ছিটকে যাই। হ্যাঁ, আমি জানি তুমি ছিটকে হ্যাঁ যাও, মাঝে মাঝেই শুনতে পাই আমি। হ্যাঁ, তো মানে আমি ছবি দেখেই এইটায় যেতে হবে, এইটা এইটা, মানে আমি যে ট্যুর এজেন্টের সাথে আমি এই হোটেলটা আমার চাই। তো দ্য উইন্ড বলে হোটেলটা, এবং আমি বলেছিলাম একটু অফবিট চাই। দেখলাম দারুণ হোটেল, ফাটাফাটি লোকেশন, অসাধারণ সব ছবি, স্নুকার বোর্ড আছে, সব রয়েছে, একদম মানে আইডিয়াল যাকে বলে ওই জায়গায় গিয়ে। রেটিং মারাত্মক, প্রায় 1100 রেটিং দেওয়ার পরে 4.2। এবং এখানেও প্র্যাকটিক্যাল জোক, আমি সব কিন্তু ভালো রিভিউ দেখলাম, মানে রিভিউ চেক করলে তো ভালো রিভিউ সব দেখতে পাচ্ছি। গেলাম যখন দিদি, আমি ওই রকম রিসেপশান, মানে গিয়ে মনে হচ্ছে আমি কোনো হরর সেটে এসেছি, হরর ফিল্মের সেট। আমায় যে ঘরটা দেওয়া হয়েছে, সেই আমি একটা বড় সড়ো রিভিউ লিখেছিলাম, ঘরটা দেওয়া হয়েছে, ঘরের যে চৌকাঠ ফাটা, সবে ঘরটা চুনকাম করা হয়েছে, তার পেছনে সে বিভৎস মানে, এবং ঘরে ঢুকে আমি ফিল করতে পারলাম দেয়ার ইজ সামথিং রং, মানে আমি একটু আবার এইসব ভাইবস টাইবস পাই। এইবার এই যে বললাম প্র্যাকটিক্যাল জোক লাইফ করে, আমি ওইখানে দাঁড়িয়ে ভাবছি এটার এত ভালো রেটিং কী করে। আমি খুললাম, সব 1 স্টার রেটিং দেখতে পাচ্ছি। এবার ওইখানে বসে, ঘরে বসে আমি সব 1 স্টার রেটিং দেখছি, এবং সবাই বলছে ফলস। ওরা কি করে, একটা 1 স্টার রেটিংয়ের এগেনস্টে 20টা বা 25টা 5 স্টার ফলস রেটিং ফেলে, অ্যাভারেজটা মেনটেন করার জন্য। এবার তুমি এটা কি করে বুঝবে? বা যে ট্রাভেল এজেন্ট নিয়ে যাচ্ছে তারাও বা কী করে বুঝবে? তারা তো সবসময় থাকে না। কিন্তু তাদের তো খোঁজ নিতে হবে, এবং এটা তো দায়িত্ব হওয়া উচিত। অবশ্যই অবশ্যই দায়িত্ব হওয়া উচিত, এবং আমি বলেছি, ঝেড়েছি, কেরালা ট্যুরিজমকে জানানো হয়েছে, কিন্তু যে ওনার, তার কিছু যায় আসে না। মানে অ্যাটিটিউডটা এরকম, আপনি থাকবেন মানে রাত্রেবেলা 9টার সময় পৌঁছেছি আমি, কিছু কোনো খাবার নেই, আগে থেকে না বললে নাকি খাবার পাওয়া যাবে না, অত বড় প্রপার্টি। যেটা বুঝলাম আগের মালিক চালাতে পারেনি, নতুন টেক ওভার হয়েছে, এবং যারা কাজ করছে সবাই 1 থেকে 1.5 মাস, পুরনো কেউ নেই। ডিমের কারি দিয়েছে দিদি, সাদা টেলটেলে ঝোল, 2টো সেদ্ধ ডিম তার ভিতরে বসানো। হসপিটালের ডিমের ঝোল। ওর বেটার হয় হসপিটালের ডিমের ঝোল, মানে জলের মধ্যে 2টো ডিম বসানো, জাস্ট ডিম সেদ্ধ। এবার তুমি কি করে গুগল রিভিউতে ভরসা করে যাবে? আমার সাথেও হয়েছে এরকম, বেশ কয়েকবার হয়েছে। এবং আমাদেরও অনেক কথা শুনতে হয়, মানে সবাই ভাবে আমরা পেইড প্রমোশন করি। একটা জিনিস এইটুকু বলতে পারি, এটা তুমিও রিলেট করতে পারবে, যারা একটু এথিক্স রাখি আমরা, তাদেরকে না কোনো খারাপকে খারাপ বলার সাহস আমাদের আছে। না, অবশ্যই, আমি এবং তো বলি। আমার সাথে এরকম হয়েছে, মানে আমার ধরো সান্দাকফু যাচ্ছি যেবার, ট্রেনে একটা দিদির সাথে আলাপ হয়েছে, মৌমিতা দি বলে। তার তার অনেকগুলো হোমস্টে আছে, একটা নির্দিষ্ট কোম্পানির নামে, নামটা বলছি না। তো আমাকে বললো যে তুমি একবার আসবে আমার হোমস্টেতে। কেন যাব না, নিশ্চয়ই যাব। এবার আমি যখন পৌঁছালাম, খুব ভালো, আবার মাইন্ডিড, মানে খুব ভালো আলাপ, প্রচণ্ড কর্ডিয়াল। তার ছেলে আমার নাকি সাংঘাতিক ফ্যান, মানে আমি যাচ্ছি বলে তার ছেলে যাচ্ছে, পরীক্ষা থাকা সত্ত্বেও যাচ্ছে। আমি গেলাম, হোমস্টেটা নো ডাউট দারুণ, একটা ছোট্ট ছাদ আছে, পুরো কেভিন্টার্সের মতো ছাদটা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সানরাইজ দেখা যায়, লোকেশান বোঝো। কিন্তু দুর্দান্ত। হোটেলটা, মানে হোমস্টেটা, যে রাস্তা দিয়ে যেতে হয়, যে সিঁড়ির মাঝখান দিয়ে যেতে হয়, সেটা এত নোংরা, ওখান দিয়ে ঢুকতে গেলেই তোমার মাইন্ড একদম শেষ। আমি দিদিকে বললাম, দিদি আমি এটা কিন্তু পারবো না করতে, এবং আমি ভিডিওতে বলেছি যে হোমস্টে ভালো হলেও আমি তোমাদের বলবো তোমরা এখানে এসো না। এসো না বলে দিয়েছো? একদম অন ক্যামেরা বলেছি, এবং আমি দিদিকে বলেছি তুমি ওই হোমস্টেটা চেঞ্জ করো।
তখন দিদি বলছে হ্যাঁ সবাই এসে এই কথাই বলে। বলছি তাহলে কেন রেখেছো এটা? এবং তোমাকেই বা ডাকার কি মানে? আসলে মানে হোমস্টেটা তো খুব সুন্দর, বুঝতে পারছো? মানে হোমস্টেটা যদি তুমি যাও তোমার অন্য কোথাও যেতে ইচ্ছা হবে না, মনে হবে ওই ছাদে বসে থেকে যাই সারাক্ষণ। কিন্তু যারা যাবে তারা তো ওই ছবিগুলো দেখে যাবে, তারা এই সিঁড়িটার কথা ভাবতেও পারছে না। এইগুলো কিন্তু সত্যি ভাবার মতন একটা বিষয়। মানে এমন অনেক সময় এখন তো খুব হয় প্রচুর। যে তোমার একটা ছবি দেখানো হচ্ছে, হয়তো সেই ছবিটা যখন হোমস্টে তৈরি হয়েছিল সেই প্রোটোটাইপ, সময়ের, প্রোটোটাইপ দেখানো হয়। ওই মুন্নারেরই যেটা বলছিলাম প্রোটোটাইপ ছবি রয়েছে, তুমি মেলাতে পারবে না গিয়ে। এবং যাওয়ার পর যেটা দেখা যায় সেটা একদম আলাদা। এর জন্য আমি কি করি বলো তো, যখন ধরো কেউ বলে কোনো হোমস্টের কথা, আমি বলি রিসেন্ট ছবি দেখা, রিসেন্ট ছবি এবং এখনকার ভিডিও। ছবি বা ভিডিও এখনকার। একদম এবং আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে আমি হয়তো ধরো গেছি, গিয়ে আমার প্রপার্টি পছন্দ হয়নি, আমি সেই ভিডিওটা ছাড়িনি। একদম সেটাই আমার করা হয়েছে উচিত, এটা। সেটাই করা উচিত। যাদের মিনিমাম এথিক্স আছে, যে আমরা ধরো পেইড প্রমোশন করতে হয়, ফুল টাইম করছি, অবশ্যই এটা তোমার করতেই হবে, প্রফেশন। প্রফেশন। কিন্তু যে টাকাটা নিচ্ছি সেটা আমাদের সময়ের দাম, ওপিনিয়ন বিক্রি নেই। আমি অন্য একটা জায়গায় না গিয়ে তোমার এখানে আসছি, তার জন্য প্লাস আমাদের প্রচুর ইকুইপমেন্টসে ইনভেস্ট করতে হয়। প্রচুর প্রচুর। মানে প্রত্যেক সময় আপডেটেড থাকতে হচ্ছে আমার। আমি দাম বলতে চাই না কোনো কিছুর, কিন্তু একটা হেফটি অ্যামাউন্ট খরচা হচ্ছে, আমার সময় যাচ্ছে, পরিশ্রম যাচ্ছে, আমার ক্রিয়েটিভিটি যাচ্ছে। তো তার জন্য যে পারিশ্রমিকটা, সেই পারিশ্রমিকটা আমরা পাই ওপিনিয়ন। এবং শর্তে এটাই থাকে, যখন প্রথম কেউ যোগাযোগ করে এটাই বলা থাকে যে আমার যেটা মনে হবে সেটাই বলবো, আমি অন্যভাবে মানে আমি একদমই তাই, এটাই হওয়া উচিত, একদমই জানো তাই তো। উচিত। কিন্তু কিছু লোক আছে যারা ভুলভাল বলে। না, এখন অ্যাকচুয়ালি বিজ্ঞাপনের দুনিয়ায় সবকিছু একটুখানি ম্যানিপুলেটেড হয়েই যাচ্ছে কোথাও না কোথাও। তুমি হয়তো এথিক্স রাখছো, আমি হয়তো রাখছি, সবাই সবাই রাখছে তো না, রাখছে না। একদমই তাই। এবং এই সবাইয়ের ভাগটাই হয়তো বেশি। এর জন্য কিন্তু অ্যাজ আ হোল সবাই পুরোপুরিভাবে পুরো ট্রাভেল ব্লগার কমিউনিটিকে গালাগালি করছে। একদম, একদমই তাই। মানে কাউকে ভালো বললেই, এবার ধরো আমার কোনো একটা জিনিস ভালো লেগেছে, আমি তো জোর করে খারাপ বলতে পারবো না। এটা তো সত্যি কথা। এবং আমার আরও একটা সমস্যা হচ্ছে, আমার ভালো লাগে, মানে আমি যেহেতু হ্যাঁ, এক্সপেকটেশন কম রাখি, আমি জায়গাটাকে ভালোবাসি। আমার ভিডিও দেখলে বুঝবে যে জায়গাটাকে বেশি ফোকাস করছি, আমি কি খেলাম, আমার বেড কেমন, আমার হোমস্টে রিলেটেড ভিডিও হয় না। জায়গাটাতে গেলাম, এবার সেখানে গিয়ে কোথায় থাকলাম, এইটা আমার একটা ছোট্ট পার্ট থাকে, কিন্তু ফোকাসটা জায়গাতে থাকে। নেচার নেচার। একদম, জায়গাটাকে ভালোবেসে যদি মানুষ যায়, আমি সবসময় বলি যে জায়গাটাকে ভালোবেসে যদি মানুষ যায়, তাহলে তার কাছে এইটা মানে ম্যান্ডেটারি হওয়া উচিত না যে কোথায় থাকলাম। মানুষ মেনলি কি হয় যে হয়তো প্রচণ্ড ব্যস্ত কাজের জীবন, সেখান থেকে 4 দিন 5 দিন সময় বের করলো এবং সেটা পেতেও খুব কষ্ট করে একদম, ছুটি পেতে হয়। একদম, সে কদিন এমন একটা জায়গায় গিয়ে থাকবো যেই জায়গাটা দেখেও ভালো লাগবে, ফিল ভালো করব, ভালো খাবার দাবার খাবো, এক্সপেকটেশন তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, যেহেতু আমরা সময় পাই না। কিন্তু ওই এক্সপেকটেশনের বোঝাটা এত বেড়ে যায়, আমি কোন জায়গায় যাচ্ছি, সেখানে কি কি ফেসিলিটি পাওয়া সম্ভব, এটা মানুষ গুলিয়ে ফেলে। হুম, এটা আমার কখনো কখনো ফিল হয়েছে। একদমই এটা হয়, এটা হয়। আর আমি ওই জন্য বললাম যে এক্সপেকটেশন এর বার্ডেন যদি থাকে না, তুমি ঘোরাটা এনজয় করতে পারবে না। এবং মানে অনেক সময় মানুষ নিজেরা ঘুরতে যায়। এবার এখানেও আবার রিসেন্টলি একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যারা ট্রাভেল এজেন্ট তাদের সাথে ট্রাভেল ব্লগারদের একটা ক্ল্যাশ চলছে। মারাত্মক চলছে, সোশ্যাল মিডিয়ায় তো এবং দেখাই এটাও যায়। কেন চলছে আমি জানি না, কারণ আমরা দুজনেই, আমাদের মেন ফোকাস হচ্ছে ট্রাভেলকে প্রমোট করা। একদম ট্যুরিজমটাকে আমরা প্রমোট কেউ করা। কারোর শত্রু নই। আমার তো উল্টে এটা মনে হয় যে যারা ভালো ট্রাভেল এজেন্ট, যাদের টার্গেটই থাকে আমি শুধু সার্ভিস দেব, মানে আমি একা, এখন আমরা অনেক জায়গা দেখাই মানুষকে যেখানে মানুষ জায়গার ব্যাপারে জানতে পারছে, কী কী অপশান আছে জানতে পারছে, তারা হয়তো সেলফ বুকিং করছে। কিন্তু সেক্ষেত্রেও সেলফ বুকিংয়ের যে সমস্যা বলে আমার মনে হয়, ধরো তুমি ঘুরতে যাচ্ছ, তুমি তো কোনো হেডেক নিতে চাইবে না যে আমি টাকা দিচ্ছি নিশ্চিন্তে ঘুরবো। একদম। এবার এটা কিন্তু একটা ভালো ট্রাভেল এজেন্টই করতে পারে, সে তো বটে। এবং পুরো প্ল্যান করা থেকে শুরু করে সব কিছু। এই সমস্যাটার, এই দ্বন্দ্বটার কোনো মানে নেই কোনো মানে নেই, আমরা practically। দুজনে পরিপূরক, একে অন্যের পরিপূরক, একদম। মানে নট শত্রু। এবার একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি ট্রাভেল এজেন্টরা বলছে আমরাও তাহলে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়বো। অবশ্যই পড়ো, ওয়েলকাম। তোমরাও জানো যে ট্রাভেল ব্লগার হতে গেলে কী পরিশ্রম লাগে। আর অ্যাজ সেম মানে উল্টো দিকেরটা ভাবলে যে আমরাও
ওই লেভেলের স্কিল নেই যে আমরা তোমাদের মতো অত পরিশ্রম দিয়ে একটা আইটিনারি তৈরি maintain করবো, করা। সার্ভিস দেবো, এইটা আমাদের পক্ষেও পসিবল নয়। এটা খুব সত্যি কথা। তো এইগুলো নিয়ে কি সমস্যা হচ্ছে জানি না, তবে ওই এক্সপেকটেশন, সব কিছু এক্সপেকটেশন থেকে সব হয়। জায়গাতেই হচ্ছে। আমাদের পার্সোনাল লাইফেও দেখো যে এক্সপেকটেশনের জন্যই আমরা কষ্ট পাই। তোমার সাথে আমার অফ ক্যামেরা যখন কথা হচ্ছিল আমি একটা জিনিস বুঝতে পারলাম যে তুমি টেকনোলজিক্যালি ভীষণ সাউন্ড একজন পার্সন। না না, প্রচণ্ড সাউন্ড কিনা জানি না, তবে হ্যাঁ এটা আমার ন্যাক এবং প্যাশনের জায়গাও বটে। আমি প্রচণ্ড গেজেটস ঘাঁটতে পছন্দ করি, আর কোনো কিছু মার্কেটে নতুন এলে সেটা নিয়ে রিসার্চ করা, বা কোনটা বেটার, বা আমার এটা লাগবে কি না, আমি সবসময় সেই চেষ্টা করি। মানে এখন এই ট্রাভেল ব্লগিংয়ের ক্ষেত্রে যা যা লেটেস্ট, মানে আমি কলকাতার প্রথম অ্যাকশন 5 প্রো হোল্ডার। যখন প্রথম বেরিয়েছিল অ্যাকশন 5 প্রো, মানে অ্যাকশন 5 প্রো বেরিয়েছে, কলকাতার মার্কেটে লঞ্চ হয়েছে 5টায়, আমি 4:59 বিল করেছি। কারণ আমি জানতাম ওটা আসবে এবং ওটা অ্যাকশন 4-এর থেকে বেটার হবে। অ্যাকশন 4 তখন আমার কত 4 মাস না 5 মাস আগে আমি কিনেছি। মানে আমি এতটাই পাগল যে আমি সবসময় আপডেটেড এবং নিজেকে কোয়ালিটিতে আপডেটেড ফোকাস রাখতে করি। ভালোবাসো। একদম। যারা ধরো নতুন ট্রাভেল ব্লগার হবে ভাবছে, হুম। অনেকেই আছেন যারা মনে করে যে এই প্রফেশনটা খুব ভালো একটা প্রফেশন, তো অনেকেই আসতে চান, তাদের কি বলবে? আমি যখন শুরু করেছিলাম তাহলে সেটা দিয়ে বলি। আমি যখন শুরু করেছিলাম আমাকে অনেকেই বলেছিল যে কি ট্রাভেল ব্লগ করবি, সব তো দেখা হয়ে গেছে লোকের। কিন্তু আমি বলেছিলাম যে আমার নিজের চোখে তো আমি দেখিনি। তো প্রথম কথা, ইউনিকনেস একটা খুব ভাইটাল জিনিস, যেটা গতানুগতিক ট্রাভেল ব্লগ না হওয়াই ভালো, বা নিজের ইউএসপিটা জানাটা খুব দরকার। আমাকে বহু লোক মেসেজ করে, জানো তো, মেসেজ করে বলে যে মানে আমার মতো হতে চায়, বা এই লাইফটা আমি কি করে করলাম, কি করে এত সময় পাই। তারপর যে প্রশ্নটা সবার আগে করে যে ইনকাম কবে থেকে স্টার্ট হবে, এই অবধি মানা যায় যে ইনকাম কবে থেকে স্টার্ট হবে, সে জানতে চাইছে, কারণ সে তার ধরো কারেন্ট যে জব, সেই জব থেকে অন্য একটা জায়গায় শিফট করতে চাইছে, সে প্ল্যান করবে। তো তারপর যে প্রশ্নটা করে যে এডিটিং কি করে শিখব, এইখানে একটু হাসি পায়। তার কারণ হচ্ছে এডিটিং না শিখে আমি জাস্ট ভেবে নিচ্ছি, জাস্ট দেখে বাইরে থেকে, যে এইটা বেশ লুক্রেটিভ একটা প্রফেশন, এখানে টাকা আছে, প্রচুর টাকা, কোটি কোটি টাকা, তো আমি এইটা করব, শিখে করব। মানুষ এইটা বোঝে না যে আজকে ধরো আমার 1.5 বছর বা 2 বছর যেটাই বলো, আমি 1.5 বছর ঠিকঠাকভাবে করছি, এর পেছনের ঘটনাটা, আমি যে তার 7-8 বছর ধরে আমার প্রিপারেশন চলেছে একটা জিনিসের, তো সেই প্রিপারেশনের জন্য 8 বছর ধরে যা যা শিখেছি সব এখানে এসে এখন কাজে লাগছে। লম্বা একটা জার্নি আছে। তো বাইরে থেকে দেখে হয়তো খুব ইজি মনে হয়, আসলে ব্যাপারটা ইজি নয়। আর যারা নতুন শুরু করবে, যাদের কনফিডেন্স আছে, আমি তাদেরকে বলবো ইউনিকনেস, নিজের ইউনিকনেসটা খুঁজে বার করতে হবে। এখন এত কম্পিটিশন, এত প্রচুর। লোক বানাচ্ছে ভিডিও, তার মাঝখানে যদি স্ট্যান্ড আউট করতে হয়, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ইউএসপি, যেটা ইউনিক সেলিং পয়েন্ট বলে। সেই ইউএসপি না হলে, মানে নিজেকে যদি মানুষ যখন তোমাকে দেখবে, প্রথম দেখাতেই যদি মানুষকে মনে রাখার মতো তুমি না কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, তাহলে কিন্তু বস মুশকিল আছে। এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় কোয়ালিটি, মানে আমি চেষ্টা করি সবসময় কোয়ালিটিতে ফোকাস করতে। আর আমি খুব পাগল আর কি, মানে আমার কাছে আমি এক একটা ভিডিও যে কতবার ফাইনাল এডিট যায়, কতবার টাইমলাইন চেঞ্জ হচ্ছে, কতবার মনে হচ্ছে, মানে আমি যখন দেখছি ভিডিওটা, আমি যেটা করি, আমি সবসময় এডিট করার পর থার্ড পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি যে আমি যদি অডিয়েন্স হতাম, আমি এই জিনিসটা এতক্ষণ দেখতাম? নিশ্চয়ই দেখতাম না। তাহলে এই পার্টটা এত রাখবো কেন, কমাও। মানুষের সময়ের মূল্য প্রচণ্ড, যে দেখছে তার 2 সেকেন্ডও আমি যেন নষ্ট না করি, আমার সবসময় সেই চেষ্টা থাকে। তো এখন ইউটিউব নতুনদের প্রচণ্ড প্রমোট করছে, নতুন ইউটিউবার যারা, তোমরা, আমি বলবো ওই যে 3 ইডিয়টসের ডায়লগ, কাবিল বানো, যেটা করবে সেটা জেনে করো, বুঝে করো, প্ল্যান মাফিক করো, ভালো করে করো। একদম প্যাশন না থাকলে এই কাজটা হবে না। একদম। যদি ভালো করে করো, আজ না হোক কাল রিওয়ার্ড ইউটিউব দেবেই। এর ইউটিউব ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি, কন্টেন্ট কোয়ালিটি এবং কনসিস্টেন্সি যদি থাকে। আমি যদি এতটা গ্রো করতে পারি, তাহলে সবাই পারবে, যাদের সৎ চেষ্টা আছে, যাদের প্যাশন আছে, ভালোবাসা আছে, সবাই পারবে। তুমি ভগবানে বিশ্বাস করো তো? প্রচণ্ড, প্রচণ্ড, মানে ভগবানেও বিশ্বাস করি আমি। আমার শিব আমার, মানে যাকে বলে আমি একদম চোখ বন্ধ করে ভরসা করি, এবং আমি আমার প্রঠাকুরদাকেও খুব মানি। আমার
ঠাকুরদা আমার কাছে মানে কখনো বিপদে পড়লে ভগবানকে ডাকার আগে আমি আমার ঠাকুরদাকে ডাকি, মানে তোমার ঠাকুরদাদার বাবা। ঠাকুরদাদার বাবা। মানে কোনো বিশেষ কারণ এটাতে? উম, প্রথম কথা আমার বাবার থেকে পাওয়া এই জিনিসটা, আমি বাবাকে ছোটোবেলা থেকে দেখছি। বাবা প্রত্যেক দিন দুপুরবেলা ঠাকুরদার কাছে কাঁদতো নিজের পরিবারের ভালো চেয়ে। এবং আমার ঠাকুরদা উনি ছদ্মযোগী ছিলেন, বাবার কথা যা শুনেছি। উনি দেহত্যাগ করেছিলেন। অনেকে হয়তো এটা শুনে হাসবে, কিন্তু আমার সত্যি কিছু এসে যায় না, কারণ এটা আমার ফ্যামিলি ট্র্যাডিশন এবং এটা আমার বিলিভ, আমি এটা বিশ্বাস করি। তো উনি বাবাকে বলে গেছিলেন যে যখনই আমাকে ভুলে যাস না তোরা, বিপদে পড়লে মনে রাখিস। এবং আমি বহু ক্ষেত্রে আমার জীবনে আমি মরে যাচ্ছিলাম দিদি, আমি নেপালে গিয়ে মরে যাচ্ছিলাম, আমার বাঁচার কথাই নয়। ইনফ্যাক্ট আরও অনেক সিচুয়েশানে আমি জাস্ট ঠাকুরদাকে স্মরণ করেছি এবং মিরাকুলাসভাবে আমি কোনো না কোনো সলিউশন পেয়েছি। নেপালে কি হয়েছিল? একটু পিছন থেকে শুরু করি। একদম একদম। কাঞ্চনজঙ্ঘা আমার একটা অবসেশন ছিল, মানে যে জিনিসটা দেখিনি সেই জিনিসটা দেখার প্রতি একটা অবসেশন থাকে না। 5-6 বার নর্থ বেঙ্গল এসেছি, কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি। আমি সারা রাত ভোরবেলা থেকে আকাশের দিকে তাকিয়ে বসে আছি, মেঘটাকে দেখে মনে হচ্ছে ওটা কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আলটিমেটলি কাঞ্চনজঙ্ঘা নয়। তো এরকম 4-5 বার হয়েছে। তো এই আমার চ্যানেল শুরু করার জাস্ট পরেই 2024 ডিসেম্বরের ঘটনা। আমরা 25 ডিসেম্বর ট্রেক করব প্ল্যান করি, চিন্তাফু ট্রেক করব, নেপালের মধ্যে দিয়ে পুরো ট্রেক হবে। আমরা 6-7 জন বন্ধু। এবার আমাদের মধ্যে এক বন্ধু, সে আগে চিন্তাফু ট্রেক করেছিল এবং সেই চিন্তাফু ট্রেক করতে গিয়ে ওর ওই পাহাড়ের মাথায় গিয়ে ওর একটা মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওর সাথে ঘটে। সেটাও আমাদের একটা খুব আকর্ষণের জায়গা ছিল। যাই হোক, যেহেতু ও গেছে, প্ল্যানটা ওই করেছিল, রূপম বলে আমার এক বন্ধু। তো আমরা কি হলো, প্ল্যান হলো আমরা পশুপতি দিয়ে ঢুকবো, মাইপোখারিতে থাকবো, মাইপোখারি থেকে মাইমাজুয়া, মাইমাজুয়া থেকে গারওয়ালে ভাঞ্জন, গারওয়ালে ভাঞ্জন হয়ে চিন্তাফু টপ করে ওখান থেকে সান্দাকফু। এটা ছিল আমাদের রুট প্ল্যান। আমার প্রথম ট্রেক, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর আমি ওই যে বললাম গ্যাজেট ফ্রিক, মানে আমি সবসময় আমার কাছে সব জিনিস রাখতে চাই, যে কোনো একটা সেকেন্ডের জন্য যদি দরকার হয় আমি সেই জিনিসটা ইউজ করব। আমার ব্যাগের ওজন ছিল প্রায় 20-22 কেজি। খুব সমস্যা কিন্তু ট্রেকের ক্ষেত্রে। এবার এটা আমার মানে আমাকে বারণ করেছিল। এবার ওজন তো করে নিয়ে যাওয়া পসিবল হয় না। আমি ট্রাইপড থেকে শুরু করে যা যা দরকার সব নিয়েছি, লেন্স, মোবাইলের লেন্স ইউকে থেকে আনিয়েছিলাম, সেই লেন্স সব ছিল। এইবার যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা গাইড নিইনি, যেহেতু রূপম জানতো রুটটা। এই ভুলটা কিন্তু অনেক মানুষ করে। এটা মানে ডেডলি ভুল একখানা। আমরা মাইমজুয়া থেকে মাইপোখারি থেকে জার্নি শুরু করলাম। একটা ভুল, মানে আমাদের প্ল্যান ছিল প্রথম দিন 8 কিলোমিটার, মানে অ্যাক্লেমেটাইজ তো করতে হবে, 8 কিলোমিটার, তারপরের দিন 12 কিলোমিটার, তারপর দিন 14 কিলোমিটার, এরকম পরপর প্ল্যান ছিল। মাইপোখারি থেকে জার্নি স্টার্ট করলাম, বিকালবেলা একটা পাহাড়ের ভুল ঢালে নামলাম, 23 কিলোমিটার প্রথম দিন আমরা কভার করেছি, মানে 14 কিলোমিটার অলমোস্ট এক্সট্রা, ওই ভারী ব্যাগ নিয়ে। তো প্রথম দিন তো বুঝতে পারিনি, এনার্জি ছিল, ইচ্ছে শক্তি ছিল, কিন্তু ওই যে বডিটা পড়লো বেডে, তারপরের দিন সকালবেলা উঠে বুঝতে পারছি বডিতে আর কিছু নেই, প্রচণ্ড যন্ত্রণা, কিচ্ছু নেই, অবশ। কিন্তু আমাদের হাতে সময় ছিল না, আমাদের নেক্সট দিন গারওয়ালে ভাঞ্জন যেতে হতো। তো বেরোলাম, বেরোতে বেরোতে বুঝতে পারছি বডি প্রচণ্ড এক্সস্টেড। তো সেকেন্ড দিন আমি পোটার নিয়েছিলাম, একটা পোটার ছিল। তো আমরা গারওয়ালে ভাঞ্জনে যখন গেলাম বিকেল 4টে, এর মাঝখানে না খাওয়া না কিছু, বডি প্রচণ্ড এটা এক্সস্টেড। কিন্তু আমরা খুব ভুল করে ফেলি। এবার এটা বলছি না, প্রথম মানে মানুষের অভিজ্ঞতা না থাকলে যা হয়, এবং ওই বন্ধু বান্ধবরা থাকলে যে হয়ে যাবে চল, এবং মানে আমরা অনেক সময় নিজেদের ফিজিক্যাল কন্ডিশনকে ইগনোর করি, হ্যাঁ, আমরা নিজেদেরকে ভুল বোঝাই এবং মনে হচ্ছে বন্ধুদের সামনে আমার মানে এটা যেটা হয় আর কি, ও পাচ্ছে আমি পারবো না, এবং আমি খেলাধুলো করি, ওদের মধ্যে সবচেয়ে ফিট আমি, তো আমি এটা পারবো না, এইটা মনে হচ্ছে। না, এই ইগোটা না থাকাই ভালো। একদম। কিন্তু আমি এই ট্রিপটা, এই যে ঘটনাটা তোমায় বলছি, এটা আমাকে পুরো অ্যাজ এ পার্সন চেঞ্জ করে দিয়েছে। গারওয়ালে ভাঞ্জনে যখন পৌঁছালাম বিকেল 4টে, খাটে শুতেই মরার মতো পুরো ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম 10টা, বাইরে তখন -2 ডিগ্রি টেম্পারেচার। এইবার আমাদের খেতে হবে কিছু, প্ল্যান হচ্ছে পরের দিন 2:30-এর সময় বেরোবো, চিন্তাফু টপে যাবো, চিন্তাফু থেকে সানরাইজ অসাধারণ দেখা যায়। এইবার এর মাঝখানে এই যে ট্রিপটা হচ্ছে, আমরা কিন্তু এখনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। 2:30-এর সময় মাঝরাত্রে, ওই আকাশ আমি ভুলবো না,
কিলোমিটার রেডিয়াসে কোনো আলো নেই। যে হোমস্টেতে আছি সেই হোমস্টেতেও কোনো আলো নেই, কিন্তু ওই আলো জাস্ট একটা করে সোলার বাল্ব, একটা ঘরে ওই আমাদের নাইট ল্যাম্প যেরকম হয় ওরম একটা ল্যাম্প, আর ওই লেভেলে ঠান্ডা। তো আমরা বেরোলাম 4 কিলোমিটার, মানে গারওয়ালে ভঞ্জন যে হোমস্টে ছিলাম সেখান থেকে 4 কিলোমিটার গেলে তবে টপ। 4 কিলোমিটারের মধ্যে প্রথম 2 কিলোমিটার হচ্ছে খাড়াই চড়াই, তারপরে পোর্টার মানে আমাদের যে গাইড তার বক্তব্য অনুযায়ী 7,500 সিঁড়ি পরের 2 কিলোমিটারে। এটা আমরা চড়ে উপরে যাব, সানরাইজ দেখব। 4 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা। এতটাই খারাপ রাস্তা। এতটাই খাড়াই রাস্তা, 7,500 সিঁড়ি মানে বুঝতে পারছো। এইবার মাঝরাত চাঁদের আলো, একদম প্রপার চাঁদের আলো, সিঁড়ি দিয়ে যখন উঠছি পাহাড়ের ঢালের পেছনে হালকা হালকা করে একটা সাদা পাহাড় দেখতে পাচ্ছি। সাদা পাহাড়, মানে সে দৃশ্য দিদি কল্পনার বাইরে। এইবার হঠাৎ করে যেটা হলো, আমি বুঝতে পারছি আমার নার্ভ ফেল করছে, আমার হার্টবিট ধাপ 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 মারছে। অ্যাপেল ওয়াচে দেখলাম হার্টবিট 216, 216। বারবার শুচ্ছি উঠছি, এই করতে করতে আমি পুরো কোল্যাপস করলাম, ফুল কোল্যাপস করার পর আমি শুনেছিলাম কোথাও যে মানুষ মৃত্যুর আগে নিজের জীবনের রিক্যাপ দেখে। আমি একটা পুরো মনোক্রমে একটা সিনেমা দেখলাম আমার জীবনের থার্ড পার্সনের পার্সপেক্টিভ থেকে। আমি আমার বাবার কাঁধে একবারই উঠেছিলাম ছোটোবেলায়, ও বাড়ি আমাদের একটা বাড়ি আছে, সেই বাড়ি যাওয়ার সময় আমি দেখলাম একটা বাচ্চা শঙ্খ বাবার কাঁধে, বাবারও বয়স কম, বাবার হাত ধরে যাচ্ছে, মানে কাঁধে উঠে বাবা দু হাতে দুটো ধরে যাচ্ছে। আমি বুঝে গেলাম যে আমি আর ফিরবো না। তার আগে 2-3 দিন বাড়ির লোকের সাথে কোনো যোগাযোগ নেই, কিছু নেই, নেটওয়ার্কও নেই। হ্যাঁ, আমার চোখ দিয়ে তখন জল পড়ছে, আমি বুঝতে পারছি কাঁদছি, আর মনে হচ্ছে যে কারোর সাথে শেষ বাইটুকু বলে আসতে পারলাম না, মানে এরকম যে হবে জানতাম না। আমি প্রঠাকুরদাকে তখনও এইটা মাথায় কাজ করছে যে আমি কাঞ্চনজঙ্ঘাও এখনও দেখতে পেলাম না পুরো, আমি একটা পার্শিয়াল পার্ট দেখলাম। আমি প্রঠাকুরদাকে খালি বলছি, প্রঠাকুরদা মানে আমাকে একটু উপরে পৌঁছে দাও, আমি অ্যাটলিস্ট দেখে, মানে মরবো তো জানি, দেখে মরি, মানে এইরকম সিচুয়েশান। এইবার এই সময় রূপমের একটা হালকা চিৎকার, কানে একটা ফেন্ট চিৎকার এলো যে এই তো সেই ঘর, মানে ও আগের বার বললাম না, আগের বার যখন ও গেছিল ও একটা ঘর ঘর দেখতে পেয়েছিল। আমার শুধু এইটুকু মনে আছে, এরপর আর কিচ্ছু মনে নেই। বন্ধুরা বলে বাকি 60-70টা সিঁড়ি বাকি ছিল, সেটা আমি এক দৌড়ে কভার করেছি। মানে ওই অবস্থায় তুমি দৌড়ে গেছো? এক দৌড়ে কভার করেছি। এবং পরে যখন আমি ভিডিওটা দেখছি, কথা বলছি, আমার নাকের এই পোর্শনটা হালকা এরকম তেরচা বেঁকে আছে। ফাইনাল যখন ভিডিওটা আমি দেখছি পরে, তখন তো বুঝিনি, কিন্তু উপরে গিয়ে দিদি যেটা দেখলাম, মানে আমার দেখা এখনও পর্যন্ত এই জীবনের সেরা মুহূর্ত। আর আমি এই লাইফটাকে আমার সেকেন্ড লাইফ বলি। ওই সূর্যোদয়টাও আমার দেখা সেরা সূর্যোদয়। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা চাঁদের আলোয়, সেটা যে কি মায়াবী কাঞ্চনজঙ্ঘা দিদি, মানে এখনও ভাবলে আমার গুজবাম্পস হয়, এখনও মনে হয় যে আমি দেখে নিয়েছি, যা দেখে নেওয়ার আমি দেখে নিয়েছি, আমি কালকেই যদি আমি চলে যাই আমার কোনো আফসোস নেই। অদ্ভুত ওই দৃশ্য। আর এই স্পিরিচুয়ালিজমের ব্যাপার বলছিলে না, প্রঠাকুরদা আমাকে সবসময় গাইড করেছে। তো আমি মনে করি প্রঠাকুরদা না থাকলে আমি মানে ফিরে আসতে পারতাম না। হ্যাঁ, কিছু না কিছু তো পাওয়ার আছে যেটা আমাদের গাইড করে সব জায়গায়। একদম একদম, মানে এটা অনেকবার হয়েছে আমার সাথে, অনেকবার। তোমার সঙ্গে তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিও প্রচুর হয়েছে। প্রচুর প্রচুর প্রচুর। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বহু লোক হয়তো বিশ্বাস করেন না, আমি বিশ্বাস করি ভগবান থাকলে ভূতও আছে। ভূত মানে বেসিক্যালি তো অতীত। আমি যেটা মনে করি আমাদের এনার্জিটা, মানে আমাদের এই যে আত্মাটা কি, আমার কাছে ওয়ান ফর্ম অফ এনার্জি। একদম। এবার আমরা ধরো খুব হাঁপিয়ে গেলাম, আমরা কি বলি, হাত পা তুলতে ইচ্ছা করছে না, বলি এনার্জি কমে গেছে। বেসিক্যালি আমাদের একটা এনার্জি, আমাদের একটা প্রত্যেকটা এনার্জি নির্দিষ্ট ক্যারেক্টার থাকে, সেই এনার্জিটা আমাদের বডিতে ট্র্যাপড। বডির যতদিন সেই এনার্জি ধারণ ক্ষমতা থাকবে ততদিন থাকবে। বয়স হয়, বডির ধারণ ক্ষমতা কমে যায়, চলে যায়, বা অ্যাক্সিডেন্ট হলে বডিরও ধারণ ক্ষমতা চলে যায়, হঠাৎ করে চলে যায়, শেষ হয়ে যায়। এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল কি বলে, এটা আমি আমার ব্যাখ্যা দিচ্ছি, হ্যাঁ, এটা আমার মতো করে আমি যেভাবে বুঝি। এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল কি বলে, এনার্জির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু কনভার্সন আছে। এবার ধরো আজকে তুমি আর আমি এখানে বসে আছি, এইটা করতে আমি অভ্যস্ত, মানে আমার এনার্জির এটা একটা ক্যারেক্টারিস্টিক্স।
আমি হঠাৎ করে মারা গেলাম, মানে আমার বডিটা নেই, কিন্তু এনার্জির ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু থেকে যাচ্ছে। প্রত্যেকটা এনার্জির নির্দিষ্ট ওয়েভ লেংথ আছে। এবার সেই ওয়েভ লেংথে, আবারও বলছি, এটা কিন্তু আমি আমার যুক্তি দিয়ে বোঝাচ্ছি, প্রত্যেকটা এনার্জির নির্দিষ্ট কিছু ওয়েভ লেংথ থাকে। 10 বছর পর এনার্জিটা অন্য এনার্জিতে কনভার্ট হয়নি তখনও, সে কিন্তু ওখানেই বসে আছে। এবার সেই ওয়েভ লেংথে যদি অন্য কেউ ঘরে ঢোকে, তখন সে ফিল করতে পারবে ঘরে একটা অন্য কিছু আছে। কিছু আছে। তো এইটা আমার সাথে বহুবার হয়েছে। ফুরুঙ্গাঁওয়ে যাওয়ার সময় হয়েছে, ডাউহিলে যাওয়ার সময় হয়েছে। আর তার পেছনে মানে গুগল ম্যাপের একটা বেশ বড় ভূমিকা আছে। বলো কয়েকটা ঘটনা একটু শুনি। ফুরুঙ্গাঁওয়ের ঘটনাটা বলি। গুগল ম্যাপ তো অনেক সময় আমাদের ঘোরায়, জানো, ভীষণ মিসগাইড করে। প্রচণ্ড মিসগাইড করে। কিন্তু এই ট্রিপ, মানে এই গোটা ট্রিপ, যে ট্রিপটার ঘটনা বলছি, এই ট্রিপটায় না অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস হয়েছে শুরু থেকেই। আমি, পুষ্পেন্দা, অনুভব আর পুষ্পেন্দার 2 বন্ধু, আমাদের যাওয়ার কথা। তো পুষ্পেন্দার 2 বন্ধু যাবে বন্দে ভারতে, আর আমরা এখান থেকে বাইক নিয়ে যাব, 3 জন 3টে বাইকে যাব। আমরা জাস্ট সোনারপুরটা পেরিয়েছি, বাড়ির এলাকা পেরিয়েছি, পুষ্পেন্দার বাইক স্টার্ট বন্ধ হয়ে গেল। নতুন বাইক, মানে সবে সার্ভিস করা হয়েছে, সব চেক করা হয়েছে, বন্ধ হয়ে গেল। তো আমার যে গাড়ি সারায় বিকাশদা আমার গাড়িটা একদম নিজের গাড়ির মতো সারায়, আমার গাড়ির ডাক্তার বলি আমি। তো বিকাশদাকে ডাকলাম, বিকাশদাও রাত্রেবেলায় এলো, তখন বাজে 10টা 5টা। গাড়ি ঠিক করে দিল, স্টার্ট করে দিল, বললো কোনো সমস্যা হবে না। আলটিমেটলি মাঝখানে পুষ্পেন্দার শরীর খারাপ, আবার গাড়ি বন্ধ, এইসব করে আমরা যখন ফাইনালি শিলিগুড়ি পৌঁছালাম, তখন বাজে 8টা রাত, মানে আগের দিন 9টায় বেরিয়েছি, আমাদের সব কিছু ঠিকঠাক চলে। 23 ঘন্টা। 23 ঘন্টা শিলিগুড়ি পৌঁছালাম। পুষ্পেন্দার গাড়িটা তার আগে আমরা রয়্যাল এনফিল্ডে দিয়ে, আমার গাড়ি করে পুষ্পেন্দাকে নিয়ে গেলাম একটা কি বলে, যেখানে বাইক রেন্ট পাওয়া যায় সেরকম একটা জায়গায়। আমরা যখন ওই রেন্টাল থেকে বেরোচ্ছি 8:30 বাজে, আমাদের বারণ করা হলো এই সময় তোমরা বেরিও না, আমরা পাহাড়ের রাস্তাকে কিন্তু সম্মান করি। আমার মাথায় অন্য জিনিস কাজ করছে, আমার মাথায় কাজ করছে যে আমি একটা সানসেট মিস করেছি, আরেকটাও মিস হয়ে যাবে। আরেকটা সানরাইজ মিস হয়ে যাবে। এবং আমার কাছে সানসেট সানরাইজ মানে এটা আমার কাছে প্রাণ শক্তি। না, এটা তো আমারও আছে। মানে একটা ভালো সানরাইজ দেখা, তুমি বুঝবে যে সানসেট দেখার যে কী আনন্দ, স্পিরিচুয়াল লেভেল থেকে যে কী আনন্দ, সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। এবং রিবুট হয় না, মানে একটা দিন মনে হচ্ছে যেন একটা সিস্টেম রিবুট হচ্ছে। তো আমরা যখন যাচ্ছি, কার্শিয়ংয়ে পৌঁছালাম, তখন 10:30 বাজে। ওই সুকনার ফরেস্ট দিয়ে গেছি, ওটা তো একটা আলাদা থ্রিলিং এক্সপিরিয়েন্স। তখনও বুঝতে পারিনি সামনে কি অপেক্ষা করছে। কার্শিয়ংয়ে পৌঁছালাম, সেখান থেকে গুগল ম্যাপ বলছে আর 9.8 কিলোমিটার, এখনও মনে আছে, 25 মিনিট টাইম দেখাচ্ছে। তো আমরা বাইক স্টার্ট করলাম, ঢুকলাম, একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা প্রচণ্ড শ্যাবি। উঠলাম, দিনের বেলা ওই রাস্তাটা প্রচন্ড গা ছমছম করে। তুমি ডাউহিলের রাস্তার কথা বলছো? এটা তার আগের। রাহুলের আগের যে রাস্তাটা, কার্শিয়াং থেকে তুমি হ্যাঁ যখন হ্যাঁ ওই হ্যাঁ, দিকে একদম চিমনির একদম দিকে একদম যাচ্ছ, একদম ওই একদম, ওই রাস্তাটা, রাস্তাটি, ওই রাস্তাটা। ওটার কথাই আমি বলছি। এবার আমরা বাইপাস, গুগল ম্যাপ যা দেখাচ্ছে, সেখানে রাস্তাটা এতটাই সরু যে একটা বাইক গেলে পাশাপাশি আরেকটা বাইক যাবে না। একটা কবরস্থানে পৌঁছালাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য রাস্তা নিলাম, আবার সেম কবরস্থান। 3বার 4বার এটা হলো। এইবার আমার ভেতরে একটা খটকা লাগে না, আমি বুঝতে পারলাম দেয়ার ইজ সামথিং রং, গন্ডগোল হচ্ছে। আমরা একটা লুপে পড়েছি। এবং আশেপাশে কেউ নেই যাকে জিজ্ঞেস করবো। 7:30টার পর ওখানে সব স্তব্ধ হয়ে যায়, না, এমনিতে দিনের বেলাও তুমি খুব বেশি মানুষজন পাবে না ওখানে। কিচ্ছু নেই, নাথিং, মানে একদম, মানে বাড়ির লাইটগুলো অফ। পুষ্পেন্দাকে বললাম, পুষ্পেন্দা মেন রাস্তায় চলো। মেন রাস্তায় নামলাম, একটা লোক পেলাম যে আমাদের বললো এই দিক দিয়ে যেতে হবে। কিন্তু আমার ভেতর থেকে তখন টার্গেট চলছে যে ভেতর থেকে যেন কেউ বলছে এই রাস্তা এই রাস্তা এই রাস্তা। তো ফাইনালি আমরা ওইভাবে, আমি আর কিন্তু গুগল ম্যাপও দেখিনি, আমার ভেতরের যে কল, সেই কলে সাড়া দিতে 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 আমি প্রায় 50-60 গাড়ি চালিয়েছি ওই রাত্রে, ওই ডাউহিল ফরেস্টের মধ্যে দিয়ে। আমরা যখন ফাইনালি পৌঁছালাম, ভাবো 10:30 থেকে 25 মিনিট, মানে আমরা 11টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, আমরা 11:40 পৌঁছালাম। তার মানে কতটা ঘুরেছো তোমরা? কতটা ঘুরেছি। এবার এর মধ্যে মেন্টাল টার্মোয়েল তো ছিলই। এটা প্রথম দিনের ঘটনা। এরপরে যেটা, আমরা ওখান থেকে রংবুল যাই, রংবুল থেকে আমরা ফুরুঙ্গাঁওতে যাচ্ছি। তো ফুরুঙ্গাঁও যেতে মোটামুটি 5.5 ঘন্টা মতো লাগবে, বাইকের যে কন্ডিশন সব মিলিয়ে। আমরা পৌঁছালাম 7:30। মঙ্গল ভাইয়ের হোমস্টে
মঙ্গল ভাই বলে দিয়েছে যে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, কোনো সমস্যা নেই, চলে এসো। মঙ্গল ভাই কিন্তু গুগল লোকেশন পাঠিয়েছে। গুগল লোকেশন এন্ড হলো একটা জায়গায়, যেখানে এন্ড হলো দেখলাম একটা সিঁড়ি মতো উঠে গেছে, তার গায়ে পঞ্চায়েত সামথিং কিছু লেখা, কিন্তু পুরো ঘুরঘুরটি অন্ধকার, আমাদের ফগ লাইটের আলো যতটা আছে সেরকম দেখতে পাচ্ছি। তো ওখানে কিছু দেখতে না পেয়ে ভাবছি এখানে কোথায় বাইক হোমস্টে বাইক কোথায়? হ্যাঁ কোথায়, এখানে তো থাকবে না, একটু এগোই। দূরে দেখলাম একটা মানে সবুজ কালারের একটা ঘর, পাহাড়ের চালা যেরকম হয় তার গায়ে সাদা স্প্রে পেন্ট দিয়ে ক্যাফেটেরিয়া লেখা। গেলাম, দাঁড়িয়ে আছি, ফোন করছি, ফোন লাগছে না। এইবার পাহাড়ে দেখবে পাহাড়ের মানুষজন খুব হেল্পফুল হয়। হুম। এবার যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইরকম একটা স্লোপ, মানে ক্যাফেটেরিয়াটা এরকম একটা স্লোপের মুখে। এবার এই স্লোপের মধ্যে দিয়ে তোমার কি মনে হয় কত স্পিডে গাড়ি যাওয়া উচিত? হার্ডলি 20-30। তার বেশি তো অসুবিধাই হবে। যে গাড়িগুলো পাস করলো আমাদের হাত দেখানো সত্ত্বেও, আমরা বিপদে পড়েছি, হাত দেখাচ্ছি, 50-60 গাড়ি চলছে, কেউ দাঁড়ালো না। নো ওয়ান। এইবার আলটিমেটলি পাওয়া গেল মঙ্গল ভাইকে। বলছে আপ কি ধরো, আমরা বলছি আমরা তো পৌঁছে গেছি। বলছে পিকচার ভেজো। ছবি তুলে পাঠালাম ক্যাফেটেরিয়ার, মেসেজেও টোন বোঝা যায়। উনি বললেন জলদি সে ওয়াঁ সে নিকলো, আভি 5 কিলোমিটার বাকি হ্যাঁ। 5 কিলোমিটার আগে গুগল ম্যাপ ধরো 200-300 মিটার, 500 মিটার মেনে নেওয়া 5 যায়, কিলোমিটার আগে তো বন্ধ হওয়ার কোনো কথা কারণ নয়। নেই। আমরা স্টার্ট করলাম, 500 মিটার এগোতে না এগোতেই আরেকটা গাড়ি পেছন থেকে এলো। এইবার হাত দেখলাম দাঁড়ালো, দাঁড়িয়ে সে বলছে যে কিধার জানা है? তার মধ্যে একটা তাড়া, বুঝতে পারছি একটা কোনো ইয়ে আছে, ব্যস্ততা আছে। আমরা বললাম, মঙ্গল ভাই বলছে পিছে আও, মেরা বচপন কা দোস্ত হ্যায়। এবার এই যে গাড়িটা দাঁড়িয়েছে, আমি আর পুষ্পেন্দর তো নেমে গেছি, বাইক পার্ক করে নেমে গেছি স্ট্যান্ডে দিয়ে। ও হুশ করে বেরিয়ে চলে গেল এটা বলে, দাঁড়ালো না। ও সেই একই স্পিডে। এবার আমরা ব্যাক করে আসবো, গাড়িতে উঠবো, তারপর তো ফলো করব। একমাত্র অনুভব গাড়িতে ছিল রেডি, ওর ফগ লাইট অন ছিল, বললাম ফলো কর। বাচ্চা ছেলে, 18-19 বছরের ছেলে, আমার ভরসায় গেছে। ও ফলো করছে, কিছুক্ষণ পর ওর টেল লাইটও হারিয়ে গেল, গাড়ির টেল লাইট, গাড়ির দুটো, মানে আমরা পেছন থেকে দুটো লাইট দেখছি, একদম। গাড়ির লাইট আর অনুভবের লাইট অন্ধকারে হারিয়ে গেল, তিনটেই হারিয়ে গেল। তিনটে হারিয়ে গেল। এবার আরেকটা বাইক, আমি পুষ্পেন্দার 2 বন্ধু বলছিলাম, তারা একটু নতুন, পাহাড়ে প্রথমবার গাড়ি চালাচ্ছে, তারা ডবল ক্যারি করছিল, ওর একটু স্লো যাচ্ছিল। তো আমি আর পুষ্পেন্দা ডিসিশন নিলাম অনুভবকে আগে ধরতে হবে, বাচ্চা ছেলে এই অন্ধকারে ওই স্পিডে যাচ্ছে, একা কি ছেড়ে হবে। দেওয়া ঠিক হবে না। তখন গিল্ট ফিল হচ্ছে। এবার দিদি সেই যে জঙ্গলটা, আমি ওই রকম জঙ্গল দেখিনি, বিশেষ করে দিনের বেলাতে ওই জঙ্গলে ভয় লাগে, রাত্রে যে কি চেহারা নেয়, মানে এক একটা বাঁশ পুরো রাস্তার মাথার উপরে যেন ঘাড়ের উপরে এসে পড়বে, বাঁশ গাছ মুড়িয়ে আছে, ছন্ন ছাড়া যাকে বলে না, মানে একটা নেগেটিভ ভাইব যেখান থেকে পাওয়া যায়, একদম সেই রকম একটা জঙ্গল। তো প্রচণ্ড টেনশনে গাড়ি চলছে, যেতে যেতে প্রায় মিনিট 10 এরম চললো। তারপর দূরে একটা হলুদ লাইট আর একটা টেল লাইট দেখতে পেলাম, বুঝলাম মঙ্গল ভাই এগিয়ে এসছে আর অনুভবকে পেয়েছে। মঙ্গল ভাইয়ের কাছে গেলাম, পৌঁছালাম, দেখলাম মঙ্গল ভাই একটা হাফ প্যান্ট পরা, এখানে এত বড় একটা বামফাক বলে ওরা, কুকরি না কিন্তু, বামফাক আরও বড় হয়, আর মঙ্গল ভাই নিজে গোর্খা। তো অনুভব দাঁড়িয়েছে, আমাদের বলছে আপকো পাতা হে আপ কাহা পে খড়ে থে? বলছি কাহা? বলছি ইস এরিয়া কা সবসে হন্টেড প্লেস है वो। बोले वो डाउहिल माउहिल में कुछ नहीं है, यहाँ पे गाड़ी को पीछे से खींच लेता है 8 बजे के बाद, গাড়ি আগে नहीं बढ़ पाता। তখন বুঝলাম যে কেন অত গাড়িগুলো কেন speed? দাঁড়াচ্ছে না। বলছে থার কো উঠা লিয়া থা, 3 বাইকার কো ফেক দিয়া নিচে। এটা আবারও বলছি কোট আনকোট মঙ্গল ভাইয়ের বক্তব্য। এবং আবারও আমি যখন পরে গেছি, আমি এটা ভেরিফাই করার চেষ্টা করেছি, পরে যে হোমস্টেতে গেছি তাদের কিন্তু একই বক্তব্য যে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। ব্যাখ্যা পাবে না তুমি, অনেক কিছু এরকম হয়। তো এইটা আমার মানে নিজের দেখা, মানে একটা গুগল ম্যাপ কি করে 5 কিলোমিটার আগে, হয়তো অনেকে বলবেন যেটা টেকনিক্যাল গ্লিচ, হতেই পারে, কিন্তু হ্যাঁ, সবার হতেই একসঙ্গে পারে। হবে। হতেই পারে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি তোমাদের বিশ্বাসকে হার্ট করছি না, এইটা আমার বিশ্বাস যে দেয়ার ইজ সামথিং। আর একটা সময় তো গ্যালিলিওকে অবিশ্বাস করা হয়েছিল। না না, দেখো এই ধরনের ব্যাপার তো কিছু আছে, আমি মানি। আমি যখন ভগবানে বিশ্বাস করি তখন আমি এই দিকটায় বিশ্বাস করব না, এটাও তো হতে পারে না। একদম একদম একদম, ভূত থাকলে ভগবান আছে, ভগবান থাকলে ভূত আছে। একদম, সব দিকেই রয়েছে। তুমি আরও কিছু ঘটনা ফেস করেছো, তুমি বলছিলে যেরকম। এরকম অনেক ঘটনাই আছে, মানে আমার একটা ঘটনার কথা মনে আছে, আমার কাছে ছবি আছে।
হ্যাঁ, ওটা কিন্তু খুব অদ্ভুত আমার কাছে ছবিটা। একটা ছবি আছে, সেই ছবিটার ব্যাখ্যা আমি আজও পাইনি। আমি তোমাকে দিয়ে দিব, পারলে দেখিও। সেটা হচ্ছে আমরা ট্যাংরাতে একটা প্রোগ্রাম করতে গেছিলাম। তো ইউ টার্ন মেরে মেন রাস্তায় উঠতে হয় কালী পুজোর আগের দিন, মানে ভূত চতুর্দশী বলে হুম খুব হুম হুম সম্ভবত, হুম ভূত হুম। চতুর্দশীর দিন প্রোগ্রাম, রাস্তার উপরে প্রোগ্রাম একদম। তো ওই মেন রাস্তা থেকে ইউ টার্ন মেরে এরম ঢুকতে হয় জায়গাটায়। ইউ টার্নের মুখে আমাদের ইয়ে গ্রিন রুম ছিল। তো আমার তখন 2011 সাল, একটা A1200 ক্যাননের পাওয়ার শট ছিল। আমি ছবি তুলতে খুব পছন্দ করতাম। একটা সাইকেল ছিল, সাইকেলকে সাবজেক্ট রেখে আমি ছবি তুলছিলাম। তো শাটার শট হয় না, একবারে 3টে ছবি ওঠে। তো আমি 3টে ছবি ওই একবারে তুললাম। প্রথমে আমি বুঝতে পারিনি, বাড়ি এসে যখন কম্পিউটারে ফেললাম, আমার পুরো মানে গা থেকে পা থেকে মাথা পর্যন্ত পুরো কাঁটা দিয়ে উঠলো। আমি দেখলাম তো, মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে প্রথমেরটায় নেই, কিচ্ছু নেই, পরেরটায় আছে, তারপরেরটায় আবার না, নেই। এটা কি করে পসিবল আমি জানি না। তবে হ্যাঁ, আমি কিন্তু ভাইব পাই, মানে কোথাও গেলে, এই রিসেন্টলি সামসু থেকেও ঘুরে এলাম, আমি রাত্রেবেলা একা একা বেরিয়ে যাই, আমার পরিষ্কার আমি ফিল করলাম কেউ আমাকে বলছে ইউ আর নট ওয়েলকাম হেয়ার, এটা তোমার জায়গা নয়, থাকা ঠিক নয়, তুমি চলে যাও। মানে হয় না, মুখে বলতে লাগে না। না না, অনেক সময় ফিল করা যায় এগুলো। ধরো যারা আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই, আমরা তো এরকম ফিল করতে থাকি মাঝে মধ্যে। একদম একদম। আর হোরাশিওর অমোঘ বাণী, দেয়ার আর মোর থিংস অন হেভেন অ্যান্ড আর্থ, আমরা জানিই না সেগুলো। আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তারপর প্রথমে সেটাকে লজিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তারপর দেখেছি না, এটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। স্থানীয় মানুষদের সঙ্গে যখন কথা হয়েছে, তারা বলেছে না, এখানে এই ধরনের ঘটনা ঘটে। একদম এবার একদম। যখন দুটো মিলে যায়, তুমি তখন তো আর কোইন্সিডেন্স বলতে পারবে না। না, এইগুলোর কোনো ব্যাখ্যাও থাকে না। আর যারা না ফিল করেছে, তুমি এক্সপিরিয়েন্স করেছো বলে তুমি জানো, যারা না ফিল করেছে তাদের পক্ষে বোঝা বড্ড মুশকিল। প্র্যাকটিক্যালি তাই। মানে আর সব থেকে বড় ব্যাপার কি বলো তো, আমার একটা জিনিস মনে হয়, এটা আমার পার্সোনাল মত, আমি জানি না, পাহাড়ে গেলে এই জিনিসগুলো একটু বেশি ফিল হয়। হ্যাঁ, তার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পাহাড় এখনও কিছু জায়গা আছে যে জায়গাগুলো একদম মানে মেন স্ট্রিম থেকে বাইরে, জোন আউট। হুম। মানে আর ছোটবেলা থেকে ওই আলো, কারেন্ট, এইগুলোকে শুনেছি তেনারা অ্যাভয়েড করেন। তো হ্যাঁ, মানে যদি একটু কাব্যের ভাষায় হ্যাঁ, বলতে হয় তাহলে। না, আরও একটা ব্যাপার আছে জানো তো, মানে আমরা আগে দেখতাম না যে সাধু সন্ন্যাসীরা, তারা কিন্তু পাহাড়কেই বেছে নেন সাধনা করার জন্য। স্পিরিচুয়াল। স্পিরিচুয়ালি তুমি অনেক বেশি ওই জায়গাটায় গেলে কানেক্ট হতে পারো। একদম একদম মানে আমাদের হয়তো রিসেপ্টারগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় একদম পাহাড়ে গেলে, এবং তার জন্য ফিলিংসটাও ওখানে অনেক বেশি হয়। একদম একদম। অদ্ভুতভাবে টানে পাহাড়। মানে মাঝখানে এমন একটা ফেস ছিল, আমার মনে হচ্ছিল আমার এক্ষুনি কৈলাস যেতে হবে। আমার তো মাঝে মধ্যেই হয়, দেখো ব্যাপারটা হচ্ছে, আমি কৈলাস গেলে আমার মেয়েকে নিয়ে যেতে হবে, তার 7 বছর বয়স, ওখানে 10 বছরের নিচে তো অ্যালাউ করছে না, না 3 বছর ইন্ডিয়ানদের। পরে ওয়েট করতে মানে হয়। আমাকে ওয়েট করতে হচ্ছে, এবং এই ওয়েটটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা দিন অনেক বড় বড় হয়ে যাচ্ছে। ওটা আমি আমার আলটিমেট। ভীষণ খুশি হয়েছিলাম, অবশ্যই, মানে ওটা তো যেতেই হবে, মানে যেতেই বাবার হবে, কাছে আলটিমেট। একবার যেতেই হবে। কত গল্প, মানে মানে মনে হয় যেন অলৌকিকের পীঠস্থান ওটা। হ্যাঁ, মানে তুমি আরেকটা জিনিস লক্ষ্য করেছো, এই যে বুদ্ধিজম নিয়ে কথা হচ্ছিল, এগুলো কিন্তু অদ্ভুত একটা টান আছে, তোমাকে কিন্তু খুব অদ্ভুতভাবে অ্যাট্রাক্ট করবে। একদম একদম। আর মনাস্ট্রিগুলো, পাহাড়ে পাহাড়ে যখন ঘুরি, বিভিন্ন মনাস্ট্রিতে যাই, বিভিন্ন রকমের দেবদেবী, এবং তুমি বলছো আমার গায়ে কাঁটা দিচ্ছে, হ্যাঁ, লিটারেলি। মানে আমার মনে আছে, আমি সিকিমে, নর্থ সিকিমে এমন একটা মনাস্ট্রিতে গেছিলাম, সেই মনাস্ট্রির ভেতর গিয়ে না আমার রীতিমতো ঘাম হচ্ছিল গায়ে। মানে গা ছমছম করা না, ওখানে না হাত পা কিরকম যেন একটা ভাইব্রেশন হচ্ছে। হুম। মানে ওটা অদ্ভুত। মানে এমন এমন মনাস্ট্রি আছে, এমন এমন জায়গায় আমি গেছি, আমার বারবার মনে হয়েছে যে পুরো কানেক্ট করা যায়, ফিল করা যায়, তুমি এনার্জিটা ফিল করতে একদম। আর পারবে। অদ্ভুত একটা শান্ত এবং মানে এই শান্তর মধ্যে একটা গাম্ভীর্য আছে, দেখবে হ্যাঁ, তোমার। তুমি গুরু পদ্মসম্ভবের যদি মনাস্ট্রিগুলোতে যাও, এবং যদি একটু রিমোট প্লেসে যাও, ওখানে না তুমি আর শান্তিটা পাবে না, ওখানে হাই এনার্জি, হুম ওটা বেশ উগ্র এনার্জি ফিল হবে তোমার। আমি সিকিমে যেটার কথা বললাম হুম হুম। মনাস্ট্রি, ওটা গুরু পদ্মসম্ভবের, এবং ওদের ধারাটা একটু আলাদা, আচ্ছা। একদম অন্যরকম ছিল। হীনযান মহাযান ওই টাইপের যে ব্যাপারগুলো থাকে, না, ওটা মানে বজ্রযানের মধ্যেই বজ্রযানের মধ্যে। ভাগ ওটা, কিন্তু ওরা মেনলি, ওদের মেন ডেইটি হচ্ছে গুরু পদ্মসম্ভব। আচ্ছা আচ্ছা। একটা আলাদাই ফিলিংস ছিল। আমি নর্মালি প্রচুর মনাস্ট্রিতে যাই, ভীষণ পিসফুল ফিল হয়, শান্তি লাগে, কিন্তু ওখানে ওই জায়গাটা সামথিং ডিফারেন্ট, একদম আলাদা।
আর অ্যাকচুয়ালি কি বলো তো, মানে প্রচুর তান্ত্রিক প্র্যাকটিসও তো হয়, যেগুলো হুম আমাদের সামনে আসে না। হুম এবং মানে অকাল্ট নিয়ে যে চর্চাটা ওরা করে সেটা কিন্তু সেই লেভেলের চর্চা আমাদের এখানে হয় না। মানে আমি আমার এটা, খুব জানতে ইচ্ছে হয়, এগুলো খুব আমারও তাই, জানতে ইচ্ছে হয় আমারও তাই। প্রচন্ড মানে তুমি বলতে পারো এই তিব্বত নিয়ে আমার একটুখানি কিউরিওসিটি এর জন্য প্রচন্ড প্রচন্ড বেশি। মানে প্রচন্ড আমি আমি যার কোনোদিন জন্য যাব যদি সত্যজিৎ অপশন রায়কে আমি থাকে। আমি ওই কি বলে প্রফেসর শঙ্কুর তিব্বত অভিযান যেটা ছিল না, একশৃঙ্গ অভিযান, আমি যে হ্যাঁ, কতবার আমিও পড়েছি তাই, শুনেছি সেম। এবং দেখতে পাই যেন হ্যাঁ, মানে ভাবো ওই ওয়ালটার উল্টো দিকে হাহা, অন্য কোনোদিন আমরাও দুনিয়া। দেখবো হয়তো। নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় আছে। মানে ইনফ্যাক্ট আমি অনেকে হাসবে, ছোটবেলায় ড্রাগন বলসি বলে একটা কার্টুন হতো যেটা আমি খুব রিলেট করতে পারি। তো সেই কার্টুনে দেখা যেত দুজন মারপিট করছে, উড়িয়ে দিচ্ছে, পাহাড় উড়িয়ে দিচ্ছে, ভূমিকম্প হচ্ছে। মানে আমার তখন মনে হতো এই যে জাপানে এত ভূমিকম্প হয় নিশ্চয়ই এরাই করাচ্ছে। না না, সত্যি কিছু তো আছে না, মানে তোমার বুদ্ধিজমে কিন্তু অনেক তান্ত্রিক লামা ছিলেন, তারা তো উঠতে পারতেন, এটা তো আমরা জানি। একদম প্র্যাকটিক্যালি মিলারেপা। মিলারেপা তো যেমন রয়েছে, এছাড়া আরও অনেকে ছিলেন যারা ধরো মানে কখনো সামনে আসেননি একদম মানুষের সামনে। একদম তুমি ওখানে লোকাল মানুষের সাথে কথা বললে টুকটাক বুঝতে পারবে, জানতে পারবে, প্রচণ্ড পাওয়ারফুল। একদম তোমাকে একটা রিয়েল প্রচণ্ড, লাইফ এক্সাম্পল দিই। দেজাভু হয়েছে কোনোদিন তোমার সাথে? বহুবার। এইটা কেন হয় বলো তোমার মনে হয়? আমারও নিজের একটা মানে যুক্তি আছে। সেটা হচ্ছে মানে আমাদের এই ওয়ার্ল্ড, এটা তো একটা টাইম প্যারালাক্স। ডাইমেনশনের কথা বলছো? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই ধরো আমি আর তুমি এখন বসে আছি, এরকম ওয়ার্ল্ড আছে যেখানে আমাদের নেক্সট জেনারেশন কথা বলছে। এরকম ওয়ার্ল্ড আছে যেখানে এখন আমরা জন্মাইনি, প্যারালালি চলছে। এবার আমাদের এই টাইম লাইফ সাইকেল এটা কিন্তু নির্দিষ্ট, প্রত্যেকটা ওয়ার্ল্ডে আমরা এগুলোও করে গেছি। এবার আমাদের সাবকনশাস ওই কানেক্ট করে ফেলে কানেক্ট কখনো করে কখনো। ফেলে। ধরো কোনো একটা জায়গায় গেছো, আমাদের ফটোগ্রাফিক মেমোরি। মানে আমার সাথে যেটা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি, হঠাৎ করে একটা ভিশন এলো যে আমি 33 পেয়েছি। এটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় কী করে পসিবল? এবার থিওরিতে ধরো তুমি লিখলে, তুমি জানো কত নাম্বার দিয়েছো, তুমি দেখতে পেলে আমি ভিশন পেলাম 33। সেটাই পেয়েছো আলটিমেটলি? একদম 1.5 মাস পরে রেজাল্ট 33 পেলাম। আমার সাথে অনেকবার হয়েছে বিভিন্ন জায়গা নিয়ে, মানে ধরো কোনো জায়গায় আমি গেছি, আমার চেনা মনে চেনা হয়েছে লাগছে হ্যাঁ আমি তো আগে এখানে এসেছি। এবং তুমি হয়তো গিয়ে দেখলে তোমার মনে হচ্ছে হ্যাঁ, এইখানে হয়তো এই কলটা থাকবে, গিয়ে দেখলে আছে। এটা হয় আমার সাথে, এটা বেশ কয়েকবার হয়েছে। ট্রেনে বিভিন্ন স্টেশন, ধরো ট্রেন যাচ্ছে, মনে হলো, ফিল হলো যে এই জায়গাটা আমি দেখেছি। এটা তো আগে আরও বেশি হতো, এখন ধরো একটু তুলনায় কম, হুম। কেননা জীবনে ভীষণ বেশি ব্যস্ত হয়ে পড়েছি, এখন তুলনামূলকভাবে এগুলো একটু কম হয়। তাই কিন্তু সত্যি। হয় গো, মানে ওই যে আবারও দেয়ার আর মোর থিংস। তবে এটা ভালো লাগলো যে তোমারও তিব্বত নিয়ে একটা বেশ ভালো প্রচন্ড একটা প্রচন্ড কিউরিওসিটি রয়েছে। কখনো যেতে হবে তাহলে। একসাথে যাব চলো, একদম। তোমার তিন সময় বছর হলে। 3 বছর পর 3 বছর, তুমি ততদিনে বাকিটা ঘুরে নাও। না না, যেতে হবে গো। আর এইখানে কি বলতো, সমমনস্ক লোক হলে না আরো আরো বেশি হ্যাঁ, এক্সপিরিয়েন্স করা যায়, একদম আরো ভালো তাই, লাগে। একদম তাই। মানে আমি এটা মনে করি যে ঘুরতে যাওয়া হয় তুমি একা যাও, না হলে এমন মানুষদের সঙ্গে যাও। সমমনস্ক একদম, এটা খুব ইম্পর্টেন্ট। একদম, না হলে তুমি এক্সপিরিয়েন্সের বদলে ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবে। সত্যিই তাই। স্পিরিচুয়ালিটির কথা বলতে বলতে আমার একটা জিনিস কিন্তু হঠাৎ মনে চলে এলো, আর প্রচন্ড হাসি পাচ্ছে। সেটা হচ্ছে কাকিমার ওই পঞ্জিকা দেখে তোমাকে আরে বাড়ি থেকে বের বাপ করার রে ব্যাপারটা। বাপ, এর জন্য যে আমায় কত কিছু ফেস করতে হয়েছে দিদি। তবে হ্যাঁ, মানে দেখো মা বাবাদের বয়স হয়েছে, তো কেউ যখন যেটা মানে, মানে এরকমও হয়েছে জানো, ধরো 10টা 15-র ট্রেন আমার, আমি সকাল 9টায় বেরিয়েছি। রাত 10টা ট্রেনের জন্য সকাল 9টায়? হ্যাঁ, আবার এরকমও হয়েছে আগের দিন রাত্রে দিদির বাড়ি গিয়েছিলাম কারণ পরের দিনে যাত্রা নেই। তো আমি এটাকে সম্মান করি এবং টাইমলি বেরোলে যেটা হয়, মা বাবা একটু নিশ্চিন্তে থাকে, বিশেষ করে মা একটু নিশ্চিন্তে থাকে। তো স্পিরিচুয়ালিটি আমার বাড়িতে ভরে ভরে, মানে ভরে ভরে, মানে ভরে ভরে। আমার মা অনেক কিছু মানে। আমার মা যেমন পুরোপুরি নিরামিষ, মানে আমিষ ত্যাগ করেছে। তো আমি বিশ্বাস করি ব্যালেন্সে। তো আমি নিরামিষ ত্যাগ করে। নিরামিষ ত্যাগ করেছি আর কি। আর বাড়িতে বাদবাকিরা? আচ্ছা, আরও বাদ বাকিদের কথা বলতে গেলে এই যে স্পিরিচুয়ালিটি, শুধু স্পিরিচুয়ালিটি না, আমি আরও বেশ কিছু জিনিসে বিশ্বাস করি। যেমন অ্যাস্ট্রোলজি, তুমিও বিশ্বাস করো আমি দেখেছি। তো আমি বিশ্বাস করি এবং আমি সত্যি কথা বলতে আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমার লাইফে একজন মানুষ আছেন আমাকে যা যা বলেছে এখনও পর্যন্ত। মানে 2012 সালে
আমাকে প্রথম বলেছিল যে তুই কেন সাউন্ড ইঞ্জিনিয়ারিং ট্রাই করছিস না। তখন আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং কী সেটাই জানতাম না। মানুষটি হচ্ছে আমার দাদা, মানে পোশাকি সম্পর্কের নাম হচ্ছে জামাইবাবু, কিন্তু আমি দাদা বলি। তো এই মানুষটার অবদান আমার জীবনে অনেক, মানে উনি প্রথমবার আমাকে দাদা যখন বললো যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কী, 2018 সালে বুঝলাম যে কী। এবং আমার অদ্ভুতভাবে বলে না ডেস্টিনি, আমাদের প্রত্যেকের লাইফে একটা স্ক্রিপ্ট আছে, যেটা আমার কাছে ডেস্টিনি হচ্ছে তোমার যে লাইফের স্ক্রিপ্ট। আমাদের লাইফ একটা মঞ্চের মতো, তোমার স্ক্রিপ্টে তুমিই হিরো, মঞ্চে শেষ পর্যন্ত তোমাকেই থাকতে হবে। বাকি সবাই আসবে যাবে, ডায়লগ ডেলিভারি করবে, প্রেক্ষাপট বদলাবে, চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকেই থাকতে হবে তোমার স্ক্রিপ্টে। তো আমি সেইটা খুব মানি, এবং আমার মনে হয় আমার লাইফে যা যা হয়েছে এবং তার কিছুটা প্রেডিকশান আমি দাদার কাছ থেকে পেয়েছি। আমার বাড়িতে একটা রেকর্ডিং স্টুডিও আছে, প্রফেশনাল স্টুডিও, তো সেটা দাদা ছাড়া হতো না। দাদা ছাড়া আমার অনেক কিছুই হতো না। আর আমার এক দিদি আছে যার হ্যাঁ, সূত্রেই মানে দাদাকে দিদি পাওয়া। ছাড়া দাদাকে পাওয়া যেত হ্যাঁ, না। দাদাকে পাওয়া। তো মানে আমার মায়ের মতো দিদিও আমাকে আগলে রাখে। এই যে শুটে এসছি, এখানেও দিদি আমার সাথে এসছে, ও চেষ্টা করে মানে আমার সাথে মাঝে মাঝে ঘুরতেও যেতে। আমার ফ্যামিলি পুরোপুরি স্পিরিচুয়াল, এবং এখন আমি তো একটু হাটকে কাজ করছি, সো কল্ড চাকরি প্রায় ছেড়ে দিয়েছি। তো এইটা নিয়ে বাবা মার একটা চাপ ছিলই, একটা ইনসিকিউরিটি যেটা সব বাবা মার থাকে। তো আমার দাদা দিদি এই যে সাপোর্টটা আমি পেয়েছি, এটা মারাত্মক। কিভাবে সময়টা কেটে গেল সত্যি আমি কিন্তু টের পেলাম না। একদম, দারুণ একদম। মজা হলো। এবং প্রথম যে আমাদের এইভাবে আড্ডাটা হচ্ছে, এটাও বুঝতে পারলাম না কানেকশনটা ওয়েভলেংথে এতটাই ম্যাচ করেছে। সত্যি তাই, মানে আমরা ফার্স্ট টাইম একসঙ্গে বসে গল্প একদম। করলাম। এবার সবে তো শুরু, এবার একদম। চলবে। জার্নি अभी বাকি है मेरे একদম, दोस्त। একদম। মাইলস টু গো। একদম। ভালো থেকো। থ্যাংক ইউ তুমিও সো খুব মাচ। ভালো থেকো, খুব ভালো সময় কাটালাম, আর থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।